আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ? প্রথমত আমি বলছিলাম যে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব যেখানে আমার প্রতিদিনের কোডগুলো আমরা রাখবো, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে আজকে আমাদের ডে 2 2 নাম্বার ক্লাস। তো এক্ষেত্রে এসে প্রথমত আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে হবে, হ্যাঁ? তো দেখেন আমরা টার্মিনাল দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব, কমান্ড টার্মিনাল দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। তো সেক্ষেত্রে এখানে আপনি অ্যাড্রেস বারে এসে সিএমডি লিখবেন। সিএমডি লিখে এন্টার দিলে আপনার এখান থেকে একটা টার্মিনাল ওপেন হবে। টার্মিনালটা ওপেন হলে এই ফোল্ডার থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করব। একটা কমান্ড দিব, খুলে রাখেন, খুলে রাখেন। ও দেখা যায় না পিছনে? না, লাগান, লাগাই দেন, দেখা না গেলে লাগাই দেন। ও আচ্ছা, লাগাই দেন, ঠিক আছে। একটা কমান্ড দিবেন, কোড স্পেস ডট। এটা দেওয়ার পরে এন্টার দিলে যে ফোল্ডারটা আমি মাত্র তৈরি করছি ওই ফোল্ডার থেকে আমার একটা ভিজুয়াল স্টুডিও কোডের ফাইল তৈরি হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমাদের মূল কাজ আসি। তো আমরা প্রথমত বলছিলাম যে আমাদের এইচটিএমএল সিএসএসটা একটু শিখতে হবে। শিখতে হবে মানে এটা আপনাদেরকে করে নিতে হবে ম্যাক্সিমাম জিনিসই। হ্যাঁ, ডিজাইন পার্টে যদি আমরা বেশি সময় দিই তাহলে ডেভেলপমেন্ট পার্টে আমরা বেশি সময় দিতে পারবো। তো ডিজাইন পার্টটা এই জন্য আপনার জন্য ভালো করে জানতে হবে, শিখতে হবে। এইচটিএমএল সিএসএস এর বেসিক জিনিসগুলো আপনাকে দেখাই দিব আমি। আর বাদ বাকি যেগুলো আছে অ্যাডভান্স লেভেলের কিছু, সেগুলো আপনাকে, সেগুলো কিছু কিছু জিনিস দেখাবো। আর এর সাথে সাথে আপনাকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে বাসায়। আমি আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইট বানাতে দিব। দেখা যাচ্ছে যে একটা ইউটিউবের লিঙ্ক আপনাদের দিয়ে দিতে পারি যে আপনারা এটা দেখে দেখে কমপ্লিট করবেন। তাহলে আপনারা ওটা দেখে দেখে যখন করবেন, একটা বা দুইটা বা তিনটা ওয়েবসাইট যখন বানাবেন, তখন দেখা যাবে যে আহ, আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা ভালো দক্ষতা চলে আসবে। তো আমরা এই এইচটিএমএল সিএসএস এর ডিজাইনের উপরে যদি বেশি ক্লাস দিয়ে দেই, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টও বেশি সময় দিতে পারবো না। আবার আমরা যদি শেষে যে রিয়াক্ট শিখি সেখানেও বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, তা আসেন আমরা একটু প্রথমে শুরু করি। আসে যেহেতু প্রথম ক্লাস আমাদের, এইচটিএমএল দিয়ে একটু শুরু করি। যাদের কাছে ল্যাপটপ আছে তারা কাজ করেন। আমরা আসি ইন্ট্রোডাকশনের মধ্যে আসি। এইচটিএমএল আসলে কি কেউ বলতে পারবেন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট ট্রান্সফার যেটা, ওটা এইচটিটিপি। মনের ভুলে বের হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এবার আসি, দেখেন এখানে ওরা বলছে যে হোয়াট ইজ এইচটিএমএল। এরপর আমরা আসি, এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। তার মানে এইচটিএমএল কে আমরা ইউজ করি মেনলি ওয়েব পেজ তৈরি করার জন্য। আমার ওয়েবের স্ট্রাকচার তৈরি করার জন্য এইচটিএমএল প্রয়োজন। ঠিক আছে, আপনি যাই শিখেন না কেন, আপনাকে ওই, মানে আপনি যত বড় ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন বা যত বড় ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখেন না কেন, আপনার অবশ্যই এইচটিএমএল এর প্রয়োজন। এইচটিএমএল ছাড়া আপনি কি আগাইতে পারবেন না। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন, এইচটিএমএল describes the structure of web page. এইচটিএমএল consists of a series of elements. এইচটিএমএল এর যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে বলা হয় এলিমেন্টস। বুঝতে পারছি? আচ্ছা, এলিমেন্টস বা ট্যাগ। তো আগে বলা হতো ট্যাগ, আমরা বলবো এলিমেন্টস। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি, এইচটিএমএল এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। একটা কন্টেন্টকে কিভাবে ওয়েবসাইটে ডিসপ্লে করা হয় সেটার জন্য এইচটিএমএল এর প্রয়োজন। এইচটিএমএল এলিমেন্ট লেবেল পিসেস অফ কন্টেন্ট সাচ অ্যাজ দ্যাট দিস ইজ এ হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক। তার মানে এইচটিএমএল এর মধ্যে আমি একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। আমার ওয়েবসাইটের মধ্যে একটা হেডিং থাকতে পারে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, একটা লিঙ্ক থাকতে পারে, একটা অডিও ট্যাগ থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, তাই না? তারপরে আর কি থাকতে পারে, ধরেন যে একটা নেভিগেশন বার থাকতে পারে, একটা হেডার থাকতে পারে, একটা ফুটার থাকতে পারে। এই সমস্ত কিছুর জন্য এইচটিএমএল এর বিভিন্ন রকম এলিমেন্টস আছে। তো এইচটিএমএল এলিমেন্টসগুলো আমরা আস্তে 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 শিখবো। মানে যারা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তারা শিখে যাবেন। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন কিছু না, এইচটিএমএল লেখাটা খুব বেশি কঠিন কিছু না। তো আসেন, একটা সিম্পল এইচটিএমএল ডকুমেন্টের ওরা এখানে ছবি দিয়ে দিছে, মানে একটা কোড দিয়ে দিছে। তো এই কোডটাকে আমরা একটু নিয়ে যাই। হ্যাঁ, এই কোডটাকে আমরা এখান থেকে নিয়ে যাই। আপনি চাইলে এখান থেকেও জিনিসটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ট্রাই ইট ইউরসেলফ, এখানে যেও আপনি কোড করতে পারবেন। ঠিক আছে, এই জায়গা থেকে এসেও আপনি কোড করতে পারবেন। এখান থেকে রান করলে আপনার কোনো কিছু চেঞ্জ হবে। যেমন ওরা লিখছে মাই ফার্স্ট হেডিং, আমি এখান থেকে লিখে দিলাম মাই সেকেন্ড হেডিং। এখানে রান করলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা একটা অনলাইন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। আচ্ছা, তা আমরা কোডটা যেহেতু ওপেন করছি, সেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসি। এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব। এনভায়রনমেন্ট সম্পর্কে আগে একটু জানতে হবে। ভিজুয়াল স্টুডিও কোডের আগে কেউ পাস করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো মোটামুটি জানেন, যারা করছেন তারা জানেন। তো এই ভিজুয়াল স্টুডিও কোড খুব পাওয়ারফুল একটা আইডি। হ্যাঁ, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট
এনভায়রনমেন্ট। তো এই পাওয়ারফুল লাইব্রেরিটা আমরা পাওয়ারফুল আইডিটা আমরা ইউজ করব রিঅ্যাক্টের জন্য, ইউজ করব জাভাস্ক্রিপ্টের জন্য, ইউজ করব আবার এইচটিএমএল সিএসএস এর জন্য ইউজ করব। ঠিক আছে? তো আসেন এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব। এইটাতে ওপেন করলে এখান থেকে একটা ফাইলের জন্য একটা অপশন দেয় যে আমরা ডে 2 তে আসি এখন। ঠিক আছে? আচ্ছা ডে 2 তে আমরা একটা ফাইল তৈরি করব। এখানে ধরো একটা নিউ ফাইল তৈরি করলাম। ফাইলটার নাম দিব হচ্ছে index.html। আচ্ছা, কথা হচ্ছে যে .html বলতে কি বোঝায়? এটা হচ্ছে HTML এর এক্সটেনশন, তাই তো? আচ্ছা, আর নামটা সবসময় আমরা দিব হচ্ছে index.html। index.html আপনি আপনার নিজের যে কোনো নাম দিতে পারেন, ইন্ডেক্স বাদে অন্য যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ওরা রিকমেন্ড করে আপনাকে index.html দেওয়ার জন্য। বোঝা গেছে? তাহলে এই সাইটগুলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কিছুটা হেল্পফুল হয়। আবার আমরা কিছুদিন পরে যখন রিয়্যাক্ট দেখবো, রিয়্যাক্ট শিখবো, তখন দেখবেন যে index.html নামে আমাদের ওখানে একটা ফাইল আছে। ঠিক আছে? তো index.html মূলত দেওয়ার এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা বই খুলবেন, বইয়ে কি থাকে? একটা ইন্ডেক্স থাকে না? ইন্ডেক্স দেখে দেখে তো আপনি পেজগুলো রিড করতে পারেন, তাই না? তো এই জন্যই মূলত ওই নামের খাতিরে ওইভাবে ওইটার রিকমেন্ডেশনে আমরা এখানেও রিকমেন্ড করি যে প্রথম ফাইলটার নাম আমরা দিব index.html। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা তো কোড একটা কপি করে নিয়ে আসছিলাম নাকি বলেন? সেই কোডটা এখানে একটু পেস্ট করে দিই। পেস্ট করার পর ধরেন আমার এখানে আসলো। এখন আমি তো সাইটটা দেখতে চাই, কিভাবে দেখতে পারি? জি, কন্ট্রোল অ্যালার্ট না ও অল্টার? অল্টার, হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল অল্টার ও উনি দিতে বলছে, দিলাম, কই কিছু আসলো না তো। আচ্ছা, গো টু লাইভ তো সবার থাকবে না, ফাইল সেভ হয়েছে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। আমারটা অটো সেভ করা আছে, তো আমি দেখাই দিই, আপনারা অটো সেভটা নিয়ে চালু করে নেবেন। ঠিক আছে? আমারটা অটো সেভ করা আছে, আমি একটু দেখাই দিই। এখান থেকে সেটিংসে আসার পর আমরা যদি একটু সেটিংসে আসি। জি, ডাউনলোড ডার্ক মোড করলে বেশি ভালো দেখা যাবে। আচ্ছা, তাহলে তো ডার্ক মোডটাই আমি তো চাই, ডার্ক মোড করতে। আমি তো চাই ডার্ক মোড করতে। ঠিক আছে এখন? হ্যাঁ, ওকে, নাইস। আচ্ছা দেখেন, এখান থেকে আপনার এই যে অটো সেভের একটা অপশন আছে, এখান থেকে আপনাদেরটা অফ করা থাকলে আপনারা আফটার ডিলে করে দিবেন, অথবা অন ফোকাস চেঞ্জ। তো আমারটা আফটার ডিলে করা আছে, মানে আমি একটা কোড লেখার পরে একটু ডিলে হইলেই ওটা অটো সেভ হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারছি। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার এডিটর ফন্ট সাইজটাকে কন্ট্রোল করতে পারেন। আমি একটু বাড়ায় দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো আমার কোড হচ্ছে এটা। এখন এই কোডটাকে তো আমাকে রান করতে হবে, তাই না? কোথায় রান করবো? আমরা ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে রান করার জন্য আপনি এখান থেকে একটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন। লাইভ সার্ভার নামে আপনার একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, লাইভ সার্ভার, যেটা আমার অলরেডি ইনস্টল করা আছে দেখে এই যে নিচে আপনারা বলতে পারতেছিলেন যে গো লাইভে ক্লিক করতে। তো লাইভ সার্ভার এই প্রথম যে লিঙ্কটা আছে এটাকে আপনারা একটু ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে এসে এই গো লাইভে ক্লিক করলে আপনার সাইটটা গুগল ক্রোমের মাধ্যমে ইউজ হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, না রান বাটন দিলে হবে না। রান করে আমরা রান করে কাজ করব না, আমরা লাইভ দিয়ে কাজ করব। ঠিক আছে? রানের ক্ষেত্রে আমরা রানের ক্ষেত্রে ওটা অন্যভাবে, কিন্তু আমরা ম্যাক্সিমামই কাজ করব হচ্ছে আমাদের আমরা হয় টার্মিনালে কাজ করব, আর না হলে আমাদের গুগল ক্রোমে ইউজ করব, আর ব্রাউজারে কাজ করব, তাই না? কারণ আমরা তো ওয়েবসাইট বানাচ্ছি, আমাদের তো ইন্টারনালি দেখার দরকার নেই কোনো কিছু, আমাদের তো সাইট দেখতে হবে সবসময়। আচ্ছা, এখন আসি যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা, আমি রিকমেন্ড করি আপনারা সবাই যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে গুগল ক্রোমকে ইউজ করবেন, ব্রাউজার হিসেবে ইউজ করবেন গুগল ক্রোম। ঠিক আছে? তাহলে গুগল ক্রোম আপনাকে অনেক ফ্লেক্সিবিলিটি দিবে কিছু কিছু জায়গায়। আচ্ছা, এখন আমি আসি, আমার সাইটটা দেখি কীরকম আসছে। এই যে এখানে দেখেন লেখাগুলো চলে আসছে, তাই তো? যেটা ছিল ওটা চলে আসছে। আচ্ছা, ওপেন লাইভ সার্ভার দেওয়ার কারণে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি লাইভে দিয়ে দিই এখান থেকে, তাহলে আমি এখান থেকে ইনস্ট্যান্টলি কোনো কিছু চেঞ্জ করলে ওইটা সাইটে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? ধরেন আমি এখান থেকে কিছু একটা চেঞ্জ করলাম, আমি একটা ডামি প্যারাগ্রাফ জেনারেট করি। হ্যাঁ, ডামি একটা প্যারাগ্রাফ জেনারেট করলাম এরকম কিছু একটা 100 ওয়ার্ডসের। তারপর এটাকে আমরা যদি এটাকে ফরম্যাটিং করতে চাই, তাহলে অল্টার শিফট এফ চাপ দিলে আমাদের এটা ফরম্যাট হয়ে যাবে। জি, অল্টার অটো ট্যাব।
হ্যাঁ, অটো ট্যাব দিলেও হবে, কিন্তু আমরা অটো শিফট এফ দিলে আর একটু মানে আমরা কোডের মাধ্যমে করলাম আর কি। কখনো কখনো অটো ট্যাব হইলে দেখা যাচ্ছে যে আমার কোড কিছু কিছু জায়গায় ভেঙে যাচ্ছে যেখানে আমি চাই না, এই জন্য আমি আমার মতো করে চেঞ্জ করে নিই। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখন আসি। এই যে আমার সাইটটা মোটামুটি চলে আসছে। এখন আসেন, আমাদের তো আসলে এগুলা দেখে দেখে সমানস্য করার দরকার নাই। আমরা আরেকটু কিছু অ্যাডভান্স লেভেলের দিকে যাইতে থাকি। ইন্ট্রোডাকশনে আমরা আসছিলাম। ইন্ট্রোডাকশনে ওখানে এক্সাম্পলটা এক্সপ্লেইন করা আছে। আমার কি এই কোডটাকে এক্সপ্লেইন করা লাগবে? আমাকে একটু বলেন তো, এখানে যে কোডটা আছে, এখানে যে কোডটা আছে সেটা কি এক্সপ্লেইন করা লাগবে? মনে হয় না করা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু পরে চলে আসি। তাহলে আমাদের, আমি তাও একবার বলে দিই, এখানে আমাদের একটা প্রথমে HTML ট্যাগ আছে, এবার একটা হেড ট্যাগ আছে, এবার একটা বডি ট্যাগ আছে। আমরা হেড ট্যাগের মধ্যে যা কিছু লিখবো সেগুলো আমাদের কি ভিজুয়ালি ওয়েবসাইটে দেখাবে? হ্যাঁ, হেডের মধ্যে যদি, হ্যাঁ হ্যাঁ, আর কিছু দেখাবে না। আমরা ম্যাক্সিমাম যে আমরা সাইটে যদি শো করতে চাই সেটা কোথায় দেখাবে? বডি ট্যাগের মধ্যে। ওকে, ফাইন। তাহলে আসেন, এখন আমরা আসি একটু নিচের দিকে আসি। এইচটিএমএল এডিটরস এর ওরা কথা বলছে, কিছু এডিটরের নাম বলছে। ইন্টারনেট স্লো, আচ্ছা, ওরা কিছু এডিটরের নাম বলছে। এডিটর আমাদের দরকার নেই, আমরা তো ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি ইউজ করতেছি। তো আমরা এইচটিএমএল এলিমেন্টস এর মধ্যে একটু ক্লিক করি, দেখে এখানে কি কি আছে। আমরা আজকে এই পুরা ডকুমেন্টেশনটা ধরে ধরে পড়বো আর টুকটুক করে কাজ করব, এই কাজ আমাদের। ঠিক আছে, আমি চেষ্টা করবো যে আজকে বা একদিন বা 2 দিনের মধ্যে এইচটিএমএল ক্লাসটা কমপ্লিট করে দিতে। আর সিএসএসটা আমাদের সাথে সাথেই করবো, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো। ঠিক আছে? আর এর মধ্যে আপনাদের এখানে গিটহাব অ্যাকাউন্ট আছে কার কার? গিটহাবের অ্যাকাউন্ট আছে কার কার? হাঁটু দেন তো দেখি। দুই, 2, 3, 4। গিটহাব, গিটহাব আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 জন। আচ্ছা, সবার একটা গিটহাব অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ? যাদের নাই তাদেরকে একটা গিটহাবের অ্যাকাউন্ট করে নিতে হবে, অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি, এসটিএমএল এলিমেন্টসে আসি। এখানে দেখেন তিনটা এলিমেন্টস এর নাম বলছে, দুইটা এলিমেন্টস বলছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে H1, একটা পি প্যারাগ্রাফ, যে দুইটা আমরা অলরেডি ইউজ করে ফেলছি, তাই না? H1 এবং প্যারাগ্রাফ, এই দুইটা আমরা ইউজ করছি। এরপরে আরেকটা এলিমেন্টের নাম বলছে ওরা, যেটা বিআর দিয়ে রাখছে। বিআর হচ্ছে ব্রেকিং একটা ট্যাগ, মানে আপনি এক লাইন সাথে এক লাইনের সাথে আরেক লাইন ব্রেক দিবেন। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন যে আমি তো এখানে বিআর ট্যাগ ইউজ করি নাই, তো আমার এক লাইনের পর আরেক লাইন ব্রেক কিভাবে হইলো? হ্যাঁ, আচ্ছা। আর আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আলাদা আলাদা না, ধরেন ফার্স্ট, মাই ফার্স্ট ট্যাগ, এটা তো আমি H1 এর মধ্যে দিছিলাম, তাই না? মানে দুইটা, হ্যাঁ, এটা একটা হেডিং ট্যাগ ছিল, এটার পাশে তো জায়গা আছে। তাহলে আমার এই মাই ফার্স্ট প্যারাগ্রাফটা আসলো না কেন? নিউ লাইন অ্যাড করি নাই তো, করছি। নতুন লাইন আসছে কেন? আমি H1 দিছি, ওটা একটা ব্লক ট্যাগ, তাই না? ব্লক এলিমেন্ট, আসলে ট্যাগ বলবো না, আমরা বলবো এলিমেন্ট। তাহলে HTML এর বাই ডিফল্ট এলিমেন্টটা কি টাইপের থাকে বলতে পারবেন? ব্লক থাকে, ইনলাইনও থাকে। কিছু কিছু ট্যাগ আছে ইনলাইন, কিছু কিছু ট্যাগ আছে প্রতিটা ব্লক। হ্যাঁ, প্যারাগ্রাফ ব্লক। তাহলে একটা ইনলাইন এলিমেন্টের নাম বলেন তো দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট, রাইট। তাহলে আসেন আমরা একটু আসি, নেক্সটে যাই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি, বাকিরা বুঝছেন? পিছন থেকে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? বুঝতে পারছেন বাকিরা? যে আমাদের এখানে যে ট্যাগগুলো আছে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক মানে আমি যাই লিখি না কেন পুরা ট্যাগটা, মানে যে যতটুকু অংশ লিখি না কেন ওটা পুরাটা একটা ব্লক ধরে রাখবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি নিচের দিকে। এখন আসেন, এরা এখানে বলতেছে নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট। নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট বলতে বোঝায় যে একটার মধ্যে আরেকটা ট্যাগ যদি আমি লিখি সেটা হতে পারে নেস্টেড। একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্টকে যদি আমরা ডিক্লেয়ার করি সেটা হবে নেস্টেড এলিমেন্ট। আচ্ছা, এরপর একটু নিচে আসি। নেস্টেড এলিমেন্ট ওরা এক্সপ্লেইন করছে, আমার এটা প্রয়োজন নাই। আচ্ছা, এরপর একটা কথা বলছে, নেভার স্কিপ দ্য এন্ড ট্যাগ। তাহলে যেসব ট্যাগের এন্ডিং ট্যাগ আছে সেগুলোর এন্ডিং ট্যাগ কখনো কখনো স্কিপ করা যাবে না। বুঝতে পারছি? দেখেন ওরা H1 পি ট্যাগ দিছে, কিন্তু পি ট্যাগের কি এন্ডিংটা দেয় নাই, দিছে?
আচ্ছা, কিছু কিছু ট্যাগ আছে যাদের স্টার্টিং ট্যাগ নাই, এন্ডিং ট্যাগ আছে, নাম বলতে পারবেন একটা? হ্যাঁ, ইমেজ ট্যাগ। তারপরে এই কিছুক্ষণ আগে একটা ট্যাগ দেখছিলাম পিআর নামে, দেখছেন? পিআর একটা ট্যাগ দেখলাম না? সেটা হচ্ছে পিআর এর স্টার্টিং ট্যাগ নাই নাকি এন্ডিং ট্যাগ নাই, কোনটা? দেখি, আসেন আসেন দেখি কই গেল ওটা। ওই যে একটা, ওই আপনি এভাবেও দিতে পারবেন, একটা এন্ডিং ট্যাগও দিতে পারবেন, স্টার্টিং ট্যাগও দিতে পারবেন, যে একটা যে কোনো একটা দিলেই হবে, তার মানে একটাই ট্যাগ। আচ্ছা, এরপরে আসি আমি অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে, আমাদের এটা মোটামুটি গেল। এখন আমরা আসি অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে। তো দেখেন, অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি বলতে পারবেন? এলিমেন্টের একটা বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। ধরেন এখানে একটা এখানে কিছু লেখা আছে, সেগুলো আমরা একটু পড়ি। অল এইচটিএমএল এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস, মানে প্রতিটা এইচটিএমএল এলিমেন্টেরই একটা একটা করে অ্যাট্রিবিউট আছে, একটা একটা না, একাধিক অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটস প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস, তার মানে অ্যাট্রিবিউটস আপনাকে কি করে? অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড বাই দ্য স্টার্টিং ট্যাগ। অ্যাট্রিবিউট সবসময় কোথায় দিতে হয়? স্টার্টিং ট্যাগের মধ্যে। অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম অর ভ্যালু পেয়ার্স, লাইক নেম ইকুয়ালস টু, দেখেন ভ্যালু দেওয়া আছে, তার মানে অ্যাট্রিবিউটগুলো কিভাবে আসে? নেম এবং ভ্যালু পেয়ার এইভাবে আসে। বুঝতে পারছি? এখন দেখেন একটু নিচের দিকে আসি। একটা অ্যাট্রিবিউটের নাম বলছে, নাম কি? হাইপার রেফারেন্স বা এইচ রেফ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কোন একটা ট্যাগের মধ্যে বা কোন একটা এলিমেন্টের মধ্যে ইউজ করা হয়, সেই এলিমেন্টটার নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আসেন আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বানাই, কারণ আমরা এই জিনিসগুলো সরাই দেই, এই সব কিছু আমরা সরাই দিই। তো আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বানাই, এ লেখার পরে আমরা যদি ইমেজটা চালু করা থাকে, ইমেজ অ্যাপ্লিকেশন দিয়ে জিনিসটা দেখাই দিতে পারি। তাহলে দেখেন এই স্ট্রিপ একটা অ্যাট্রিবিউট আসছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি কি করতে পারেন? একটা জিনিসকে অ্যাড্রেস করতে পারেন, লিঙ্ক করতে পারেন। আচ্ছা, তাহলে ধরেন আমি এখানে লিঙ্ক করলাম যে গুগল, বা এরকম গুগল লিখে রাখলাম, হ্যাঁ। তো গুগল যদি আমি লিখি, তাহলে এখানে ক্লিক করলে কি আমার গুগলে যাবে? গুগলের লিঙ্কটা অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমি এখানে ধরেন দিলাম যে www.google.com, এরকম কিছু একটা লিখি, যদি কিছু একটা লিখলাম। এখন আমি সাইটে আসি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? ভুল হইলো? দেখেন তো, এটা একটা জিনিস, এটা ভুল হয়েছে, এইচটিটিপি দিতে হবে। আবার এই লিঙ্কটা কি কোথা থেকে আসতেছে দেখছেন? গুগলের আগে কি এগুলো আছে? আমাদের লোকাল হোস্ট কিন্তু চলে আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমরা ওটা পারবো করতে। এখন আসি এইচটিটিপি এস, এখানে W3 স্কোর্সের লিঙ্কটা দিচ্ছে, তাহলে আমরা এই লিঙ্কটা নিয়ে যাই। গুগলের লিঙ্ক দিয়ে আমাদের প্রয়োজন নাই, আমরা এই লিঙ্কটা নিয়ে যাই, দেখি আমাদের আসে। আচ্ছা, এখন আসি আমরা এখানে একটু পিছনে যাই। আচ্ছা, এইচটিএমএল চেঞ্জ করে দিব, লেখাটা চেঞ্জ করে দিব না? W3 স্কুলস অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এখন যদি একটু ক্লিক দেই, এই দেখছেন চলে আসছে, তার মানে একটা সাইজে চলে আসছে। তবে একটা ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে যে ধরেন আমি যদি ক্লিক করি, করছি, তখন এখানে একটা রিলোড দিচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখছেন? অ্যাঙ্কর ট্যাগটা আমরা আসলে ইউজ করব না। হ্যাঁ, আমাদের যখন একটা লিঙ্ক থেকে আরেক লিঙ্কে যেতে চাইবো, তখন আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব না, কারণ অ্যাঙ্কর ট্যাগের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে যে আমার সাইটকে রিলোড দেয়। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে সাইট রিলোড দেওয়া আর না দেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, হ্যাঁ, এই তো মোটামুটি বুঝছেন। তাহলে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করব। হ্যাঁ, কি করব বলেন? সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কি জিনিস কেউ বলতে পারবেন? হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? হ্যাঁ, একটা সাইটের মধ্যে একটা পেজই থাকবে, আর লিঙ্ক থাকবে না? লিঙ্ক তো থাকবে। ধরেন আমার একটা সাইট আছে,
যে সাইটের মধ্যে একটা পেজ আছে অ্যাবাউট নামে, একটা আছে কন্ট্যাক্ট নামে, একটা আছে লগ ইন, একটা আছে সাইন আপ, প্রতিটা আলাদা আলাদা পেজ না? আলাদা আলাদা পেজ কেন? প্রতিটাতে ক্লিক করলে তো নতুন পেজে যাবে নাকি? তাহলে এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কিভাবে হইলো বলেন না? প্রতিটায় ক্লিক করলে তো আরেকটা পেজে যাবে, তাহলে এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কিভাবে হলো? তাহলে এটা মাল্টি পেজ হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ, এই তো কথা হচ্ছে এটাই, যে পেজ আমার একটাই থাকবে কিন্তু ভিতরের কন্টেন্ট গুলো শুধু চেঞ্জ হবে। আমার কথা বুঝছেন? আমি এক লিঙ্ক থেকে যখন আরেক লিঙ্কে যাব, তখন আমার ধরেন এখন আমি যে পেজে আছি, পেজটা আমার সেম থাকবে, শুধু কন্টেন্ট চেঞ্জ হবে। বুঝতে পারছি? তো অ্যাঙ্করটা ইউজ করলে যে কাজটা হয় না আসলে, প্রথমত রিলোড দেয়, দ্বিতীয়ত পেজের কন্টেন্ট চেঞ্জ হয় না, নতুন একটা পেজ তৈরি হয়, নতুন একটা পেজ ক্রিয়েট হয়। তো এগুলো আমরা দেখবো যখন আমরা রিয়াক্টে যাব, রিয়াক্টের কনসেপ্ট এগুলা। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে রিয়াক্ট এত বেশি ফাস্ট, আপনি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, রিলোড দিতে পারেন, মানে রিলোড ছাড়া হয় আর কি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আসেন, অ্যাঙ্গর টেক সম্পর্কে আমি মোটামুটি একটু জানলাম। এখন আসেন অ্যাট্রিবিউটস এর নিচে আরেকটু আসি। এরপর একটা অ্যাট্রিবিউট দিছে, এটা কি অ্যাট্রিবিউট? এটা এসআরসি অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউটটা কার জন্য? ইমেজ ট্যাগের জন্য। তাহলে আসেন আমরা এই ট্যাগ ইমেজটাও একটু নিয়ে যাই, এটা একটু নিয়ে যাই, নিয়ে আমি একটু বসাই, এখানে বসাই। আচ্ছা, এখন ইমেজের যে লিঙ্কটা দেওয়া আছে, যদি লিঙ্কটা থাকে তাহলে আসবে। দেখেন এখানে আসছে না, কিছু আসছে? কারণ ইমেজের তো কোনো লিঙ্ক দেওয়া নাই। তা আমাদের তো ধরেন যে ওয়েবসাইটে কিছু ইমেজের প্রয়োজন হবে, হবে কি না? তা আমরা দুইটা সাইট ইউজ করতে পারি, আমি দুইটা সাইটের নাম বলে দিই। একটা আছে ফ্রি পিক, নাম শুনছেন? আরেকটা আছে হচ্ছে আনস্প্ল্যাশ, শুনছেন? আনস্প্ল্যাশ একটা, আরেকটা হচ্ছে ফ্রি পিক। এই দুইটা জায়গা থেকে আপনারা বিভিন্ন ইমেজকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন বা লিঙ্কও নিয়ে আসতে পারেন। তো এখান থেকে নিয়ে আসলে আপনার ওই কপিরাইটের কোনো ইস্যু থাকবে না। ঠিক আছে? তো আমরা ধরেন এখান থেকে একটা ইমেজ নিয়ে যাই, আমরা এরকম কিছু একটা নেই, ব্যানার। ব্যানার নেই, আমাদের সাইটের আমরা একটা ব্যানার তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরেন এরা এখান থেকে অনেক রকম ব্যানার আমাদেরকে দিতে পারে, আমরা একটা সিঙ্গেল ব্যানার নিতে পারি। ধরেন এই যে ব্যানারটা আছে, এটা আমরা একটু নিয়ে নিই, এটা একটু ওপেন করি, এটার লিঙ্কটা আমরা একটু নিয়ে নিই। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিলাম, এখান থেকে আমরা এই লিঙ্কটাকে নিয়ে নিলাম। অথবা আপনি যদি ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে, ধরেন আপাতত যেহেতু আমরা লিঙ্ক ট্যাগ দেখতেছি, সেহেতু আমরা লিঙ্কটাই নিয়ে আসি, এসআরসির মধ্যে আমরা লিঙ্কটা বসায় দিই। এখন যদি আমরা একটু আসি, কোডের মধ্যে আসি, কোথায় ছিল? ও, ছবি তো এসে পড়ছে অলরেডি, তাই না? কিন্তু ছবি আসছে ঠিক আছে, তো ছবিটার কি নাই বলেন তো? সাইজ টাইজ গুলো কি ঠিক আছে? সাইজ টাইজ উইথ হাইট এগুলো কোনো কিছু ঠিক নাই। তো এই যে এগুলা কিসের জিনিস? এগুলো আবার সিএসএস এর জিনিস, তাই না? আচ্ছা, স্টাইলিং এর। তাহলে ধরেন আবার আমি একটা কাজ করতে পারি, এইখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই, আমার তো দরকার হইতে পারে না এরকম, আপনি যখন একটা সাইট তৈরি করবেন তখন কিন্তু আপনার এরকম ছোট 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 টুল দরকার হবে। কারণ আপনি এই ছোট্ট একটা ইমেজ সাইটকে রেডি করার জন্য যদি আপনি আবার গ্রাফিক্স ডিজাইন হায়ার করেন বা গ্রাফিক ডিজাইনের কাছে যান, তখন তো এটা কষ্টদায়ক হয়ে যাবে। আর আপনি যদি নিজেই গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে তো নাইস, এটা তো ভালো, আপনি করে নিয়ে আসতে পারেন। তো ধরেন আমরা এই ছোটখাটো কাজ করার জন্য ধরেন একটা অ্যাপ আছে ফটোপিয়া নামে। হ্যাঁ, আপনার নাম শুনছেন মনে হয়, শুনছেন কেউ? ফটোপিয়া। আচ্ছা, এই জায়গা থেকে আপনি একটা ইমেজকে মোটামুটি সুন্দর করে এডিট করতে পারবেন। আর হ্যাঁ, ফ্রি। আচ্ছা, আরেকটা অ্যাপ আছে, ধরেন আমরা আমরা একটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে একটু আমরা দেখি রিমুভ পিজি এরকম কিছু একটা সাইটে চলে যায় আমরা। তো যদি আমরা এরকম একটা সাইটে আসি, আমাদের তো মেইনলি রিমুভ করা প্রয়োজন, তাই না, ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিলাম। ও, আমরা তো ইমেজ ডাউনলোডই করি নাই, করছি? ডাউনলোড না করে লিংক নিছিলাম, ডাউনলোড না করলে তো আমি আপলোড করতে পারবো না। তাহলে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করি, সেভ ইমেজে যাই। এখন কথা হচ্ছে যে আমি কোথায় ডাউনলোড করবো? লোকালি তো ডাউনলোড করব, ঠিক আছে, কিন্তু 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 এমন জায়গায় ডাউনলোড করতে হবে যেখানে আপনার ওই কোডটা পাবে, তাই না? আপনি কোড থেকে ওই অ্যাড্রেসে যেতে পারবেন, এরকম কোন একটা জায়গায় ডাউনলোড করতে হবে। ধরেন আমরা এই জায়গায় আসি, হ্যাঁ, তাহলে আমরা এখানে আসি, কোর্সের মধ্যে আসলাম,
ডে টুতে এখানে ধরেন আমরা একটা নিউ ফাইল তৈরি করি। ফাইলটার নাম দিলাম ইমেজেস দিতে পারি অথবা অ্যাসেট দিতে পারি। ইমেজেস দিলাম ধরেন আপাতত। ইমেজেসের মধ্যে আসলাম। তো ধরেন আমরা এখানে এটার একটা রিনেম করে দিলাম ব্যানার। ডাউনলোড করলাম। এরপরে ব্যানারটাকে আমরা একটু আপলোড করি এখানে। আসতেছে না, কেন আসে নাই বলতে পারবেন কেউ? ফরম্যাট ঠিক নাই, এক্স্যাক্টলি। এই জায়গায় আসি, দেখেন এটা এভিআই ফরম্যাট। তাহলে এই ফরম্যাট থেকে আমাকে কি করতে হবে? ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এই জন্যই আমি ওই ফটোপি অ্যাপটা ওপেন করছিলাম। তাহলে এখান থেকে এসে আমরা ইমেজের ফরম্যাটটা চেঞ্জ করে নিলাম। মানে মাত্র ২টা থেকে ৩টা স্টেপ। এই কাজের জন্য তো আপনার অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করার দরকার নাই। ছোট্ট কিছু স্টেপ। হ্যাঁ, তো ধরেন এখানে আসলাম, ইমেজকে নিলাম, এটা নিলাম, ওপেন করলাম। ওপেন করার পরে ধরেন এখান থেকে ফাইলে এসে আমরা এক্সপোর্ট অ্যাজ পিএনজি অথবা জেপিজি, পিএনজি দিয়ে দিলাম। আমার উইথ যেটা আছে থাক, আমি এটা সেভ করে দিলাম। সেভ করবো কোথায়? এই যে এখানেই ব্যানার ডট পিএনজি নামে সেভ হবে। এখন আমি এখানে আসি, আপলোড ইমেজে যাই, ওই ফোল্ডারটাতে আবারও আমি যাই। এইখানে কোর্সের মধ্যে ডে টু ইমেজেস, এই ব্যানার ডট পিএনজি চলে আসছে। তাহলে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে, শুধু ইমেজটাকে রাখবে, উপরের অংশটুকুকে রাখবে শুধু। দেখছেন? তাহলে এখন আমার এটা ঝামেলা মুক্ত। এখন আমি এটাকে ডাউনলোড করি। ডাউনলোড করে ব্যানার ডট পিএনজি নামেই আমি এটাকে রিপ্লেস করে দিই। কোথা থেকে? এইচডি ফ্রি, মানে ফ্রি বলবে, বলতে পারবো না, আইডিয়া নাই। আইডিয়া নাই, কারণ শোনেন, নর্মালি আপনি যখন ডেভেলপার লাইফে কাজ করতে যাবেন তখন আপনার ইমেজ টিমেজ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। ঠিক আছে, আপনি একটা ডামি ইমেজ বসায় দিবেন। ওই ইমেজ যার সাইট আপনি, মানে যে সাইটের ওনার, সেখান থেকে অ্যাডমিন প্যানেল থেকেও জিনিসগুলো চেঞ্জ করবে। আপনি একটা ডামি ইমেজ বসায় ওই জায়গায় জাস্ট আউটলুকটা সুন্দর করবেন। যে ইমেজে আসুক না কেন, আমি এটার উইথ হাইটটা কন্ট্রোল করে দিবেন কোড করে। জিনিসটা শেষ করবে কারা? মানে ভালো ইমেজ বা প্রোডাক্টের ইমেজটা বসাবে কারা? অ্যাডমিন প্যানেল থেকে যার ওয়েবসাইট, যে বিজনেস করতেছে সে বসাবে, আপনার এটা নিয়ে কাজ নাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন, আমাদের তো দরকার, এখন আমাদের তো কোনো বিজনেস ডেভেলপমেন্ট টিম নাই, বা আমরা বিজনেস করতেছিও না। আমাদের দরকার থেকে আমরা কোথা থেকে টুকিটাকি কত দ্রুত সারতে পারি কাজটা, এটা দেখা দিলাম আর কি। আচ্ছা, তাহলে এখন আসেন, ব্যানার ডট পিএনজি এখানে আছে আমার। এখন আমি যদি ইমেজটাকে এখান থেকে সরাই দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি ধরেন সরাই দিলাম। আচ্ছা, সরাই দেওয়ার পরে এখন আমি ইমেজের লিঙ্কটা এখানে দিব না? তাহলে ইমেজের লিঙ্কটা দিতে হলে আমাকে, আমি কোথায় আছি এখন? ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ঠিক ইমিডিয়েট একই জায়গার ফাইল কোনটা? ইমেজেস। তাহলে আমরা লিঙ্কটা কিভাবে করব দেখেন, প্রথমে দিলাম ইমেজেস। দেখেন আই লেখার সাথে সাথে কিন্তু ফাইলটা পেয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি ব্যানার নাম দিছিলাম, ব্যানার লিখলে কি পাচ্ছে? পাবে না। তাহলে আমাকে এই লোকেশনগুলো কিন্তু ঠিক করে দিতে হবে। ইমেজেস, তার মধ্যে কি ব্যানার ডট পিএনজি, তাই না? এখন যদি আমরা সাইটে যাই, দেখেন জিনিসটা সুন্দর চলে আসলো, আসছে না? আচ্ছা, এখন আমরা এই ইমেজটাকে একটু টেনে লম্বা করতে পারি, পারি কিনা? আর তার আগে ধরেন আমরা ব্যানারটাকে নিচে রাখি, ওপরে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, অ্যাঙ্কর ট্যাগ এটাকে সরাই দিলাম আপাতত। ঠিক আছে? তো অ্যাঙ্কর ট্যাগ শুধু সরাই দিলে হবে না, ধরেন আমাদের একটা নেভিগেশন বার লাগবে। কি লাগবে? নেভিগেশন বার বা হেডার থাকে না একটা। তো ধরেন এইচটিএমএল এর মধ্যে আমাদের হেডার নামে একটা ট্যাগ আছে। আমি যদি একটু সার্চ করি, এখানে একটু সার্চ দিলাম, এই যে দেখেন এইচটিএমএল হেডার ট্যাগ আসছে, দেখছেন? তাহলে আমি এটাকে ধরেন একটা নতুন পেজ ওপেন, আসছে। তার মানে আমাদের হেডার ট্যাগটাকে নিয়ে আসি আমরা। হেডার ট্যাগের কাজ কি? আমি হেডার ট্যাগ দেখলে বুঝতে পারবো যে এখানে আমার হেডারটা আছে, তাই তো? তাহলে প্রথমত আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা হেডার নিয়ে আসি, আসেন। হেডার নামের যে ট্যাগটা আছে সেটাকে নিলাম। আচ্ছা, এরপর ইমেজটাকে ধরেন আমি হেডারের মধ্যেই ঢুকাই দিলাম। আমি চাই যে আমার ইমেজটা হেডারের মধ্যে থাকে। এখন হেডারের মধ্যে আবার আরো কিছু ট্যাগ থাকে, একটা নেভিগেশন বার থাকে, থাকে কিনা বলেন? থাকে কিনা? তাহলে নেভিগেশন বারের জন্য একটা এলিমেন্টস আছে, ন্যাভ এলিমেন্ট, জানেন আপনারা? ন্যাভ এলিমেন্ট, আপনি ন্যাভ এলিমেন্ট ইউজ না করলেও হবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যাভ এলিমেন্ট ইউজ করবো। ন্যাভ এলিমেন্ট ইউজ করলে আমাদের জন্য বেটার। তো আমরা একটু উপরে নিচে আসি, দেখি এই জায়গায় ন্যাভ নামে কোনো এলিমেন্ট আছে কিনা।
যেহেতু ওরা এবিসিডি দিয়ে দিছে, তাহলে ন্যাব মানে নিচের দিকে। এই দেখেন একটা ন্যাব এলিমেন্ট দেখছেন। এইটা আমরা কোথায় আসছি, এখানে যত ধরনের এইচটিএমএল এর ট্যাগগুলো আছে সব ট্যাগের লিস্ট এখানে আছে। তা আসলে আমরা ন্যাবে আসলাম। ন্যাপ ট্যাগ আসার পরে দেখেন ন্যাপ ট্যাগের মধ্যে ওরা কিভাবে দিছে, অনেকগুলা লিঙ্ক দিয়ে দিছে, তাই না? দেখছেন লিঙ্ক দিচ্ছে না? তাহলে আমরা একটু ন্যাব এলিমেন্টটাকে নেই, ওরা ডেফিনেশন দিছে এখানে কি কি কিভাবে কাজ করবে না করবে সেটা দিছে। তাহলে আমরা একটা ন্যাব এলিমেন্ট নিলাম হেডারের মধ্যে। ন্যাবের একটা স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে, তাই তো? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন আপনার নেভিগেশন বারের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। আচ্ছা, মানে কোম্পানির নাম অথবা লোগো, তারপর লিঙ্ক গুলা, তার মানে এটাকে এগুলাকে কি বলে, এগুলাকে কি বলে? মেনু, মেনু, মেনু। এগুলোকে বলে মেনু এক একটা, তাই না? ওটা তার মানে মেনু বার। তার মানে আমার মেনু বারটা লাগবে, তাহলে আমি মেনু বারটা যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে ধরেন আমার অনেকগুলা সেম ক্যাটাগরির জিনিস আছে না? ধরেন হোম যেটা দিব, তারপরে হচ্ছে হোম দিলাম একটা, তারপর হচ্ছে আর কি আছে, অ্যাবাউট একটা দিলাম, সার্ভিস একটা দিলাম, কন্ট্যাক্ট একটা দিলাম, লগ ইন একটা দিলাম, দিতে পারি, সাইন আপ একটা দিলাম, সবগুলাই তো দিতে পারি। তো এখন কথা হচ্ছে এগুলা সবই কি একই ক্যাটাগরির জিনিস না? তো একই ক্যাটাগরির অনেকগুলা জিনিসকে আমরা যখন রাখি, তখন সেগুলাকে লিস্ট আকারে রাখি। কি আকারে? লিস্ট আকারে। তাহলে আমি দেখেন আমার এইচটিএমএল এর মধ্যে লিস্টের একটা ট্যাগ আছে, জানেন আপনারা? এই আমি একটু সার্চ দিই এইচটিএমএল লিস্ট ট্যাগ, এটা দিলাম এবং একই সাথে আমরা যদি এই জায়গাটাতে আসি, এটা কেটে দিলাম, একটু নিচের দিকে আসি, দেখি কোথাও লিস্ট ট্যাগ আছে কিনা। এই দেখেন এইচটিএমএল লিস্ট দেখছেন? তাহলে এখানে আমি একটু আসলাম। কারণ এইচটিএমএল এর লিস্ট হচ্ছে ৩ ধরনের। তো নরমালি আমরা বলি ২ ধরনের, কিন্তু ওরা এখানে ৩ ধরনের দিয়ে রাখে। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার লিস্ট। পার্থক্য কি? আনঅর্ডার্ড লিস্টে কোনো নাম্বার থাকে না, হ্যাঁ, আর অর্ডার লিস্টে একটা নাম্বার দেওয়া থাকে, এই পার্থক্য, আর কিছু না। তো ধরেন আমরা একটা, আমাদের এখানে তো নাম্বার টাম্বার কোনো কিছু দরকার নাই, তাহলে আমরা একটা আনঅর্ডার্ড লিস্টই নিয়ে নিই। ঠিক আছে? তো ওরা কিভাবে লিস্টটাকে নিছে দেখেন, আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি। হ্যাঁ, ধরেন আমি ট্রাই ইট ইউর সেলফে গেলাম, এখানে দেখেন ওরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করছে, আর নিচে একটা অর্ডার লিস্ট তৈরি করছে। তার প্রথমে একটা ইউএল নামে ট্যাগ দিছে, ওই ট্যাগের মধ্যে কি দিছে? লিস্ট দিছে কিছু, তাই না? তাহলে আমরা আসেন এখানে শুরু করি। তাহলে প্রথমে আমার ন্যাব ট্যাগ ছিল, তার মধ্যে কি কাকে দিব আমি? আনঅর্ডার লিস্ট। তার মধ্যে কাকে দিব? লিস্ট। তাহলে লিস্ট ধরেন আমার কয়টা লিস্ট থাকতে পারে? ৪-৫টা থাকতে পারে। ধরেন আমি ৪-৫টা লিস্ট একসাথে দিলাম, তাহলে লিস্টের পরে একটা স্টার দিলাম, তারপরে ৫ দিলাম। তাহলে আমার কি এখান থেকে ৫টা লিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে আমি প্রথমটা দিলাম হোম, পরেরটা দিতে পারি অ্যাবাউট, তারপরটা কি দিতে পারি? কন্ট্যাক্ট, তারপর সার্ভিস, তারপর সাইন আপ, আরেকটা কি দেখেন, অল্টার শিফট ডাউন আলো যদি আপনি ইউজ করেন, তাহলে উপরে জিনিসটা নিচে কপি হয়ে যাবে। অল্টার শিফট ডাউন অ্যারো, ঠিক আছে? তাহলে উপরে জিনিসটা নিচে কপি হয়ে যাবে। এখন সাইন আপে যাই কি দিব? লগ। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমি ৫টা লিস্ট বানাইলাম। এখন একটু সাইটে যাই, কোথায় ছিল আমার, এটা হারাই গেছে। এই যে দেখেন সুন্দর করে ৫টা জিনিস চলে আসছে, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ৫টা তো এভাবে আসলে হবে না। আচ্ছা, এভাবে আসলে হবে? আমি তো মাত্র স্ট্রাকচারটা তৈরি করছি, কিন্তু একে তো ডিজাইন করতে হবে আমাকে। তো আরেকটা বিষয় আমরা একটু দেখি। এইখানে ৫টা লিস্ট আমি তৈরি করছি, কিন্তু এগুলা কি আসলে কোনোটা লিঙ্ক হয়েছে? বলেন, কোনোটা তো লিঙ্ক হয় না। তার মানে আমাকে কি করতে হবে বলেন তো? এই প্রত্যেকটা ট্যাগ কি এক একটা লিঙ্কের মধ্যে দিতে হবে নাকি? তাহলে লিঙ্কের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি বলেন? অ্যাঙ্কর ট্যাগ। যারা পিছনে আছেন তারা কোনো রেসপন্স করছেন না কেন? বুঝতেছেন? পিছনে সেকেন্ড আর থার্ড রো, ফোর্থ রো, বুঝতেছেন আপনারা ভাই? আচ্ছা, জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আচ্ছা, একটা অ্যাঙ্করটা ইউজ করলাম। আচ্ছা, এর মধ্যে ধরেন আমি দিয়ে দিলাম, এভাবে দিলাম হোম, হ্যাশ হোম, এরকম কিছু একটা দিলাম। এরপরে ধরেন এখানে দিলাম হোম যেটা ছিল সেটা। তারপর এখানে আবারও আমি কি ইউজ করবো? একটা অ্যাঙ্করটা ইউজ করলাম। এখানে হ্যাশ কি দিতে পারি?
অ্যাবাউট, তাই তো? আচ্ছা, এরপর এখানে দিব অ্যাবাউট। আচ্ছা, এরপর দিলাম অ্যাঙ্কর ট্যাগ, দিলাম একটা হ্যাশ কন্ট্যাক্ট, তারপর এখানে কন্ট্যাক্ট। তো একইভাবে সার্ভিসের গুলো আমরা করে ফেলি, ম্যানুয়ালি করতেছি। দিব দিব সবই দিব, অবশ্যই কেটে দিব। আনঅর্ডার্ড লিস্টের পয়েন্ট কেটে দিব, আরো অনেক ভেজাল আছে, সেগুলো আস্তে আস্তে সব করে দিব। এরপর এটা কি ছিল জানি, সাইন আপ। আচ্ছা, সাইন আপের জন্য তো লিঙ্ক হবে না, এটা তো মেনলি একটা বাটন হওয়া উচিত নাকি? না, লিঙ্ক কি তো হবে? লিঙ্কে যাবে না প্রথমে? প্রথমে তো সাইন আপের পেজে নিয়ে যাবে, তারপর অন্য কথা, তাই না? তাহলে ধরেন এখানে দিলাম সাইন আপ, তারপর এখানে দিব সাইন আপ। আরেকটা কি, অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ দিয়ে লগ ইন, এই যে লগ ইন। ঠিক আছে, এখন আমরা যদি একটু সাইটে আসি, দেখেন এখন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়েছে না? লিঙ্ক কালার হয়ে গেছে, তাই না? লিঙ্কের যে কালারটা হয় সেটা হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটাকে একটু ডানে বামে পাশাপাশি দেখানো, তাই কি না? আর আর হচ্ছে যেই চার একটা ডট আছে, ডটগুলোকে সরাই দেওয়া, রিমুভ করাই দেওয়া, এই তো আমাদের কাজ, নাকি বলেন? আচ্ছা, আসেন আমরা একটু শুরু করি। তো আমাকে এখন বলেন যে এইখানে আমরা যদি স্টাইলিং দিতে চাই তাহলে কি করতে হবে? সিএসএস ইউজ করতে হবে, তাই না? স্টাইল শিট ইউজ করতে হবে আমাদের। তো সিএসএস লেখার জন্য, এইচটিএমএল এর মধ্যে সিএসএস লেখার জন্য আমরা তিনটা ওয়ে ইউজ করতে পারি। কয়টা বলতে পারবেন কেউ? একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে ইনলাইন। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে, আমরা এইচটিএমএল সিএসএস এর মধ্যে আসলাম। CSS can be added to HTML document in three ways. একটা আছে ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা এক্সটার্নাল। তো ইনলাইন যেটা সেটা হচ্ছে যে আমাদের এলিমেন্টের মধ্যে ইউজ হয়। ইন্টারনাল যেটা সেটা হচ্ছে যে হেড ট্যাগের মধ্যে ইউজ করি। আর এক্সটার্নাল যেটা সেটা আমরা বাইরে কোনো একটা পেজ ক্রিয়েট করে সেখানে আমরা করি। তো ধরেন আমরা এক্সটার্নাল দিয়ে স্টার্ট করি, ইনলাইন আর ইন্টারনাল পরে দেখব। তো প্রথমত আমরা একটা ফাইল তৈরি করি যেটার নাম হবে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন তৈরি করলাম। তৈরি করলেই তো শুধু হবে না, আমাকে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। লিঙ্কটা কোথায় করব? লিঙ্কটা করব হচ্ছে হেড ট্যাগের মধ্যে, টাইটেলের উপরে অথবা নিচে কোনো একটা জায়গায় আমরা যাব, লিঙ্ক লিখবো। এরপরে দেখেন এই যে নিচে একটা সিএসএস এর অপশন দেওয়া আছে, এটা নিয়ে নিলে আমাদের অটোমেটিক্যালি এই জিনিসটা নিয়ে নিবে, যদি একই ফাইলে থাকে বা একই পাতে থাকে। তো এটা দিলাম, দেওয়ার পর তাহলে আমার ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো? ধরেন আমি একটু দেই, বডি ট্যাগটাকে ধরলাম, ধরে আমি এখন স্টাইল দিব। স্টাইল দিতে হলে আমাকে যে কোনো একটা এলিমেন্টকে পিক করতে হবে। আমি বডি এলিমেন্টটাকে ধরতেছি, বডি এলিমেন্টটাকে এখানে লিখলাম, লেখার পর স্টাইলটা কিভাবে দিব দেখেন, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তার মধ্যে ভ্যালু এবং সরি প্রপার্টি এবং ভ্যালু দিব, প্রপার্টি এবং ভ্যালু। তাহলে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, তাহলে আমার একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার নামে, দেখেন চলে আসছে। কিভাবে আসছে? আমি এন্টার দিলাম, চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন যে কোনো একটা কালার দিব, ব্রাউন। আমি মেইনলি দেখতে চাই যে আমার সাইটটাতে সিএসএসটা লিঙ্ক করা হয়েছে কিনা, এই জন্য চেক করার জন্য আমি এটাতে আসছি। তাহলে এখন আসি, তার মানে লিঙ্ক করা হয়ে গেছে, কালারটা আসছে না, লিঙ্ক করা হয়ে গেছে। তাহলে আমি জিনিসটা সরাই দিতে পারি, আসে সরাই দিতে পারি। এখন আমরা আরেকটু নিচের দিকে আসি, এখানে একটু পড়ি আর নিচে আসি। ইনলাইন বলছে, ইন্টারনাল বলছে, এক্সটার্নাল। তো এক্সটার্নাল সিএসএস স্টাইল শিট আমরা কিভাবে ইউজ করি সেটা আমরা দেখতে পাইছি। এখন দেখেন স্টাইল ডট সিএসএসটা দেখতে কিরকম হয় সেটা লিখছি। প্রথমে একটা বডি ট্যাগ নিছি, আমরা যে কাজটা করছিলাম, বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, বলেন, তাই না? তারপর আবার H1 একটা ট্যাগ নিছে ওরা, যেখানে কালার দিছে। পি একটা ট্যাগ নিছে যেটাতে কালার দিছে। তা আমাদের এইগুলা তো নাই আপাতত। আমরা মূলত কি করতে চাইতেছি, হেডারের মধ্যে আমার কিছু নেভিগেশন আছে, নেভিগেশনটাকে একটু
সমান করতে চাইতেছি, পাশাপাশি নিয়ে আসতে চাইতেছি। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস একটু দেখি, এইচটিএমএল সিলেক্টর লিখে একটু সার্চ দিই। এইচটিএমএল সিলেক্টর, যে আমরা আসলে এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্টগুলোকে কিভাবে সিলেক্ট করব, এলিমেন্টগুলোকে কিভাবে সিলেক্ট করব, বা এই সিএসএস সিলেক্টর আসছে। তো দেখেন এই সিএসএস সিলেক্টর সিলেক্টস দ্য এইচটিএমএল এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টাইল। তার মানে আপনি একটা সিএসএস সিলেক্টর দিয়ে কি করতে পারবেন, কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন। তাহলে সিএসএস সিলেক্টরটা কি জিনিস, আমরা একটু যদি নিচের দিকে আসি, তো সিএসএস সিলেক্টরকে ওরা 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। আপাতত আমি প্রথম ক্যাটাগরিটাই দেখব, সিম্পল সিলেক্টর, পরেরগুলা পরে দেখব। সিম্পল সিলেক্টরটা আগে একটু দেখি। দেখেন প্রথমে বলছে সিলেক্ট এলিমেন্টস বেসড অন নেম, আইডি, ক্লাস। এটাই দেখবো। তাহলে নেম, আইডি, ক্লাস, তিনটা যা জিনিস দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে যখন আমরা সিলেক্ট করছিলাম তখন আমরা কি লিখছিলাম, বডি। বডি হচ্ছে আমার এলিমেন্টের নেম, তার মানে নেম দিয়ে সিলেক্ট করছি। আরো দুইটা নাম দেখছিলাম, কি কি, আইডি এবং ক্লাস। আচ্ছা, তাহলে বডি যদি আমার নেম থাকে তাহলে আমি ডিরেক্ট নেম ধরেই করে ফেলতে পারি, কিন্তু আইডি এবং ক্লাসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আইডির ক্ষেত্রে একটা হ্যাশ ইউজ করতে হয়, ক্লাসের ক্ষেত্রে একটা ডট ইউজ করতে হয়। এখন ধরেন আমরা এই হেডার ট্যাগটাকে আমি চাইতেছি যে এখানে একটা ক্লাস দিব, কি দিব, ক্লাস দিলাম। ধরেন ক্লাস দিলাম, এটার নাম দিলাম হচ্ছে হেডার কন্টেইনার, এরকম কিছু একটা নাম দিলাম। ঠিক আছে, এখন এই পুরাটাকে ধরে ধরেন আমি কপি করলাম, পুরাটাকে কপি করে আমি এখানে আসলাম। তাহলে যেহেতু আমি এটা কি নিছিলাম, আইডি নাকি ক্লাস, ক্লাস নিছি। তাহলে ক্লাসের ক্ষেত্রে কি দিয়ে সিলেক্ট করবো বলছিলাম, হ্যাশ নাকি ডট, ডট। এটা ডট দিলাম, ডট দেওয়ার পরে কন্ট্রোল ভি, হেডার কন্টেইনার আসছে। আচ্ছা, হেডার কন্টেইনারের মধ্যে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন আমি একটা কালার দিলাম এরকম কিছু, টমেটো। ঠিক আছে, এখন যদি আমি সাইটটাতে যাই, একটু ওপেন করি, দেখেন বিশাল বড় একটা কালার চলে আসছে, তাই না? কিন্তু আমি চাইছিলাম যে আমার কালারটা কোথায় থাক, শুধুমাত্র নেভিগেশনের মধ্যে থাক। তাহলে আমি এই কালারটা ঠিক জায়গা মতো কি দিতে পারছি? এই লেখাগুলা কোথায় আছে, নেভিগেশনের মধ্যে আছে না? আর ইমেজটা কোথায় আছে, হেডারের মধ্যে। তাহলে আমি শুধু লেখাগুলাকে দেখাইতে চাই, তাহলে আমার স্টাইলটা কোথায় দিব বলেন তো? শুধু ন্যাবের ভিতরে দিলে হয়ে যায় না? আচ্ছা, তাহলে আমরা একটু আসি, এখানে যাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেখেন এই যে ন্যাব নামে একটা কিছু আছে। তো ধরেন আমরা ন্যাব নামে, ন্যাবের কোনো ক্লাস তৈরি করলাম না, আমরা ডিরেক্টলি ন্যাবটাকে এখানে বসাই দিলাম, বডি এটা সরাই দিলাম, এই হেডার কন্টেইনার সরাই দিয়ে এই জায়গায় আমরা কাকে দিব, ন্যাব। ন্যাবের পরে এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দেওয়া আছে। আমরা যদি এখন সাইডটাতে আসি, দেখছেন এখন কালারটা বের হয়ে গেছে না? বুঝতে পারছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনারা জিনিস দেখেন যে এই যে বাম পাশে, ডান পাশে, উপরে, লেফট, রাইট, টপ, বটম, সব জায়গায় কি আছে, সব জায়গায় একটা মার্জিন বা একটা প্যাডিং দেওয়া আছে, সাদা হয়ে আছে না জায়গাগুলা, বলেন? তো এই জায়গাগুলো কেন সাদা হয়ে আছে? বাই ডিফল্ট একটা মার্জিন বা প্যাডিং ওরা দিয়ে রাখছে, তা আমরা বাই ডিফল্টটাকে রাখবো না, আমরা রাখতে চাই না, বাই ডিফল্ট রাখতে চাই না। যদি না রাখতে চাই তাহলে আমি একটা কাজ করি, যে কি ট্যাগ দিতে পারি, আচ্ছা একটা ট্যাগ আছে ইউনিভার্সাল সিলেক্টর বা স্টার ট্যাগ বা অ্যাস্টেরিক ট্যাগ, অ্যাস্টেরিক যে সাইনটা আছে সেটা, এটা ইউনিভার্সাল সিলেক্টর, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, ইউনিভার্সাল বলতে কি বোঝায়, সবার জন্য, তাই তো? তার মানে ইউনিভার্সাল সিলেক্টর, এই সিলেক্টরের মধ্যে আমি যে স্টাইলটা দিব সেই স্টাইলটা কোথায় কোথায় পাবে, সব জায়গায় পেয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ধরেন ইউনিভার্সাল সিলেক্টরের জন্য ধরেন আমি দিলাম মার্জিন 0, ঠিক আছে, আর প্যাডিং 0। কোনো মার্জিন প্যাডিং আমার মানে নর্মালি থাকবে না। এটা যদি আমি দেই, দেওয়ার পর একটু সাইডটাতে আসি, দেখেন চলে গেছে না? গেছে, কিন্তু একটা ঝামেলা কিন্তু থেকে গেছে। এখন আমি কিন্তু ওই যে বুলেট প্রুফ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু বুলেট পয়েন্টগুলো কিন্তু আছে, আছে না? তাহলে বুলেট পয়েন্টগুলো আমাকে সরাতে হবে। বুলেট পয়েন্টটা কিসের জন্য আসতেছিল, কোন ট্যাগের জন্য?
মানে লিস্ট ট্যাগের জন্য আসতেছিল, লিস্ট আকারে আসতেছিল না বুলেট পয়েন্ট। তো লিস্ট আকারে আসার কারণে আমার এখানে আমি জিনিসটা দেখতে পারতেছি না। তাহলে ধরেন আমি এই লিস্টের মধ্যে ক্লাস দিতে পারি, অথবা আমি ডিরেক্ট সিলেক্টরটাকেই ধরতে পারি, কারণ আমি যদি আরো কোথাও কোথাও লিস্ট ইউজ করি সেখানেও তো আমার জিনিসগুলো আসবে। কিন্তু আমি যদি একবারেই ওইখানে সরাই দিই, তাহলে আর যেখানে ইউজ করি না কেন কোথাও আর দেখাবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন আমি একটু লিখি। এটার পরে ন্যাবের পরে আমি কি দিব, ন্যাবের মধ্যে যেহেতু আছে সেহেতু দিলাম, ন্যাবের পরে লিস্টটা দিব। দেওয়ার পরে কি দিতে পারি, একটা প্রপার্টি নাম দিব। প্রপার্টির নামটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ। এটা দেখেন অনেকগুলো অপশন আছে, সার্কেল আছে, ডেসিমেল আছে, ডিস্ক আছে, জর্জিয়ান আছে। তা আমাদের আসলে দরকার নাই কোনো কিছু, তাহলে আমরা কি দিব, নাম দিয়ে দিব। এখন যদি দেই তাহলে আমি বুঝতে পারতেছি না, বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি, এই কোডটাকে ইউনিভার্সাল সিলেক্টর কোডটাকে একটু কমেন্ট আউট করে দিলাম। কিভাবে কমেন্ট আউট করছি, কিভাবে কমেন্ট আউট করছি, আমি কন্ট্রোল চাপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করছি, কন্ট্রোল চাপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে কমেন্ট আউট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি সাইটে আসি, আছে বলেন, লিঙ্কগুলো আছে? নাই। আচ্ছা, লিঙ্কগুলো যদি না থাকে তাহলে আমি এখন সাইটে আসি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাইটে নাই লিঙ্কগুলো, তাহলে আগের মতো আমি আগের অবস্থায় ফেরত নিয়ে আসলাম। ফেরত নিয়ে আসার পর এখানে লিস্ট স্টাইল টাইপকে আমরা নাম করে দিলাম। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি? জি, পাশাপাশি নিয়ে আসতে চায়, তাই না? তার মানে এগুলা পাশাপাশি কেন আসে নাই আমাকে বলেন তো, পিছন থেকে বলেন তো, কেন পাশাপাশি আসলো না কেন? প্রথমেই বলছিলাম ব্লক আকারে আছে, তাই না? জিনিসগুলা ব্লক আকারে, তাহলে আমাকে ব্লক থেকে সরাইতে হবে অবশ্যই। তাহলে ব্লক থেকে আমাদেরকে লেআউট কন্ট্রোলিং এর জন্য আমরা দুইটা ওয়ে ইউজ করি। আমাদের লেআউট কন্ট্রোলের জন্য দুইটা ওয়ে ইউজ করি, একটা হচ্ছে ফ্লেক্স আর একটা হচ্ছে গ্রিড। একটা ফ্লেক্স আর একটা গ্রিড। তাহলে ধরেন আমি একটু সার্চ দেই সিএসএস ফ্লেক্স, আমরা কিন্তু দেখেন একই সাথে এইচটিএমএল এর সাথে কিন্তু আমরা সিএসএসটাও শিখতেছি, শিখতেছি কিনা টুকটুক করে। আমরা যদি ধরে ধরে একটা একটা করে শিখি তাহলে তার হলো না জিনিসটা। আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে এসে শিখবো, তাহলে আমার জন্য আর একটু কাজে দিবে। তো এখন দেখেন এখানে ফ্লেক্স দেওয়ার পরে দেখেন এখানে কি জিনিস আসছে, আমি তো জিনিসগুলো চাই এরকম দেখতে, তাই না? আমার এখন কিভাবে আসতেছে, কলাম বরাবর আসতেছে, আমি চাই সেগুলোকে রো বরাবর দেখতে। তাহলে আমি ট্রাই ইট ইউরসেলফ একটু ক্লিক করলাম, ওরা কি কোড করছে সেটা আমি একটু দেখি, হ্যাঁ। তারপর এখান থেকে আমি উঠাই নিয়ে যাব, একটু নিচের দিকে আসি। দেখেন ওরা একটা ট্যাগ নিছে, যেটার মধ্যে নাম দিছে কি, ডিপ। তারপরে ডিপ হচ্ছে, আমি এখানে এসে দেখলাম যে ডিপ নামে আমার আরেকটা ট্যাগ আছে বা একটা এলিমেন্ট আছে, তাই তো? জি, হ্যাঁ। তো এর মধ্যে একটা ক্লাস দিছে যেটার নাম কি দিছে, ফ্লেক্স কন্টেইনার। তার মধ্যে আরো ডিপ দিছে। তার মানে এই যে ডিপগুলা দিছে সেই ডিপগুলা প্রতিটা কি এলিমেন্ট, এক একটা ব্লক এলিমেন্ট। তারা কিভাবে আছে, ডিপ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আপনি দেখবেন আমি যদি সিএসএস গুলা সরাই দিই সবগুলা চলে আসবে নিচে নিচে। ধরেন এই সিএসএস গুলো আমি সরাই দিলাম, এগুলো কন্ট্রোল এক্স দিয়ে আমি কপি করে রেখে দিলাম, মানে আসি, দেখছেন নিচে নিচে আসছে না? আসছে, স্টাইলগুলো চলে গেছে কিন্তু নিচে নিচে আসছে। তাহলে এখানে আমি আবার যেটা ছিল সেটা বসায় দিলাম, বসায় রান করলাম, যেভাবে আছে সেভাবে থাক। এখন আমার কাজ হচ্ছে যে ডিপগুলা প্রতিটা কি এলিমেন্ট, কি এলিমেন্ট বলেন, ব্লক এলিমেন্ট। তাহলে প্রতিটা ডিবের, এখানে যতগুলো ডিব আছে সে প্রতিটা ডিবের একটা কি আছে, প্যারেন্ট ট্যাগ আছে, দেখছেন? ডিপ 1 2 3 4 5 6 7 8 এগুলা কি ট্যাগ, এগুলা চাইল্ড ট্যাগ বা চিলড্রেন। এদের একটা প্যারেন্ট আছে, তাই না? এবং ওরা প্যারেন্টের মধ্যে কোনো একটা ক্লাস লিখছে, তাহলে ফ্লেক্স কন্টেইনার নামে কোনো কিছু আছে কিনা আমাদের একটু দেখি, উপরে আসেন। ওরা ফ্লেক্স কন্টেইনার নামে একটা ক্লাস লিখছে। ক্লাস লেখার পরে কি দিছে দেখেন তো, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, তাহলে আমরাও ধরেন একটা ক্লাস লিখবো, তাহলে আমাদের যেই ট্যাগগুলো আছে প্রতিটা এক একটা লিস্ট না, বলেন বলেন,
তাহলে লিস্টগুলার একটা, ওরা একটা প্যারেন্ট ট্যাগে গেছে, তাহলে লিস্টগুলার প্যারেন্ট ট্যাগ কে? আনঅর্ডার লিস্ট, তাই তো, বা ইউএল। ইউএল ট্যাগের মধ্যে আমি একটু আসি, একটা ক্লাস লিখবো, ধরেন একটা ক্লাস লিখলাম, কি লিখতে পারি, যে লিস্ট কন্টেইনার অথবা লিস্ট কন্টেইনার। ওরা দিছিল ফ্লেক্স কন্টেইনার, আমরা দিলাম লিস্ট কন্টেইনার। আচ্ছা, এটা দিলাম এখান থেকে, দেওয়ার পরে কন্ট্রোল সি দিলাম, স্টাইল ডট সিএসএস এ আসলাম, এখন আমরা লিস্ট কন্টেইনারে গেলাম, ঠিক আছে। তারপরে ওরা একটা কোড দিছিল কি, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমরা এই কোডটা একটু লিখি এখানে, ডিসপ্লে, দেখেন ডিসপ্লে লেখার পরে অনেকগুলা জিনিস চলে আসছে, ব্লক, তার মানে বাই ডিফল্ট কি অবস্থায় আছে, কন্টেন্ট, ফ্লেক্স, ফ্লেক্স বক্স, ফ্লো রুট, গ্রিড। আমরা এখান থেকে ইউজ করবো কোনটা, ফ্লেক্স দিলাম। দেওয়ার পরে যদি একটু সাইটে আসি, দেখছেন পাশাপাশি আসছে না, সবগুলো পাশাপাশি চলে আসছে। এখন পাশাপাশি আসলেই তো হবে না, এগুলো প্রত্যেকে একজন আরেকজনের সাথে কি হয়েছে, লেগে গেছে, তাই না। তাহলে যদি লেগে যায় তাহলে আমরা একটু চেষ্টা করতে পারি যে ওদের মধ্যে একটা একটু গ্যাপ দিয়ে দিতে। তাহলে গ্যাপটা কিভাবে দেয়, গ্যাপটা দেয় হচ্ছে প্যাডিং দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্যাপটা কিছু কিছু জায়গায় গ্যাপ দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। আমাকে বলতে পারবেন মার্জিন কখন কাজ করে আর প্যাডিং কখন কাজ করে? আচ্ছা, প্যাডিংটা জায়গা নেয় হচ্ছে কন্টেন্টের ভিতরে, আর মার্জিন জায়গা নেয় কন্টেন্টের বাইরে। মনে থাকে মার্জিন আমরা কোথায় দেই, খাতার বাইরে দেই না, খাতার বাইরে দিই, তাই না। আর প্যাডিংটা নেয় সবসময় কন্টেন্টের ভিতরের জায়গা নেয়, ঠিক আছে। তাহলে ধরেন আমি এখানে একটা প্যাডিংই দিলাম, আপাতত একটা প্যাডিং দেই কিছু একটা, লিস্ট কন্টেইনারের মধ্যে একটা প্যাডিং দিলাম, পিক্সেল আকারে দিব, তাহলে ধরেন 16 পিক্সেল এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পর যদি আমি একটু সাইডটাতে আসি, দেখেন একটু ফাঁকা হয়ে গেছে, দেখছেন হয়েছে না। অথবা আমি চাইলে এখানে একটা উইথ তো দিতে পারি, একটা উইথ একটা হাইট দিয়ে দিতে পারি, যেটার একটা হাইট থাকবে, তাই তো। তো ওটা না দিয়ে আমি ধরেন প্যাডিংটাই দিলাম। এখন দেখেন লেখাগুলা সব পাশাপাশি আছে, আমি উপর থেকে ফাঁকা করছি, ঠিক আছে, তো লেখাগুলা কি পাশাপাশি আছে, তাই না। এটাকে কি করতে পারি আমরা, বলেন। আচ্ছা, আন্ডারলাইনও দূর করবোই, সমস্যা নাই। তো দেখেন আমি বলছিলাম যে এটা মার্জিন দেওয়া যেতে পারে, আচ্ছা পারে কিনা বলেন, মার্জিন দেওয়া যাবে বা প্যাডিংও দেওয়া যাবে, কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি, আমি প্রথমে এই যে লিস্ট কন্টেইনার প্যাডিংটা কোথায় দিছি, লিস্ট কন্টেইনারের মধ্যে, লিস্ট কন্টেইনারটা কোথায় আছে অ্যাকচুয়ালি আমাকে বলেন তো, ইউএল এর মধ্যে না। তাহলে ইউএল এর চারপাশে প্যাডিং দিয়ে দিছে, এলআই তে তো প্যাডিং পায় নাই, পাইছে, বুঝতে পারছি। তাহলে আমি আমার প্যাডিংটা কোথায় দিতে হবে, লিস্টের মধ্যে দিতে হবে। তাহলে আসেন আমরা লিস্ট একটাকে ধরেন এখানে নিলাম, ওই লিস্টটাকে আমার অলরেডি নেওয়া আছে, তাহলে ধরেন এখানে আমরা মার্জিন দিয়ে দিলাম, আমি চাইতেছি যে সবার একটা মার্জিন থাকে, 4 পিক্সেল কিছুটা দিলাম, দেখছেন ফাঁকা ফাঁকা হয়েছে। আচ্ছা, এখন ধরেন এদের নিচে একটা আন্ডারলাইন আছে এবং এই কালারটা কি আছে, ব্লু কালার। আমরা চাইতেছি যে কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে একটা হোয়াইট কালার দিব, যেহেতু আমি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছি সেই কালারটার সাথে এটা ম্যাচ করতেছে, তাহলে হোয়াইট কালার দিলে আমার জিনিসটা ঠিকঠাক আসে। তাহলে আসেন আমরা একটু হোয়াইট কালার দিই। তাহলে কালারটা কিসের জন্য আসতেছে আগে সেটা আমাকে জানতে হবে, একটু বলেন তো আমাকে। হ্যাঁ, একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার পরে আমার কালার আসছিল না, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার পরে আমার কালার আসছিল, যে কারণেই আমি দিতে পারি নাই। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে একটু নেই। আমরা এখন চাই যে আমাদের যত জায়গায় অ্যাঙ্কর ট্যাগ আছে সব জায়গার এই আন্ডারলাইনটা উঠাই দিব, তাহলে আমি ডিরেক্টলি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলেই হয়ে যায়, ক্লাস নিলে তো আবার আসবে না। তাহলে ডিরেক্টলি ধরেন এলআই এর নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আর লিস্ট কন্টেইনারটা কি ইউএল ট্যাগ ছিল না, হোক, আপাতত হোক, পরবর্তীতে যদি আমি চেয়ে দেখি যে সেখানে আমার সাদার প্রয়োজন নাই, তাহলে আমি চেঞ্জ করে দিব, ক্লাস দিয়ে দিব, সেটার জন্য আলাদা একটা ক্লাস দিয়ে দিব, বুঝতে পারছি। পিক্সেল একই,
পিক্সেল ইএম একই, পিক্সেলের সাথে ইএম এর একটা সম্পর্ক আছে। যেমন কিলোমিটার আর মিটারের মধ্যে পার্থক্য কি? জিনিস তো একই, তাই না? 1 কিলোমিটার সমান 1000 মিটার, ওরকম 1 পিক্সেল সমান আপনার ইএমএ কত হবে আমি সঠিক জানি না, ইএম ইউজ করা হয় নাই। হ্যাঁ, 16 না, পিক্সেলের সম্ভবত একটু বেশি হবে, ইএমএ সম্ভবত কম হয় একটু। হ্যাঁ, তো পিক্সেল ইউজ করাটাই বেটার। ঠিক আছে, কথা বুঝতে পারছি, পিক্সেল ইউজ করাটা বেটার, কারণ আমরা আমরা যেই ডিভাইসগুলোতে দেখাবো ডিভাইসগুলো প্রতিটা কি পিক্সেল হিসাব করে তৈরি করা হয়, তাই না? হ্যাঁ, ইএমএ ঝামেলা হয়, তার চেয়ে পিক্সেলটা বেটার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখন একটা অ্যাঙ্কর ট্যাগ আপাতত নিলাম, করি আমরা, সমস্যা কি, সাদা হয়ে থাক, আমার তো অন্য কোথাও এখন লাগতেছে না, লাগতেছে এখন। পেজ যখন ডিজাইন করতে যাবো তখন ক্লাস নিয়ে করবো, অসুবিধা কি? এখন তো আমার পেজ ডিজাইন করতেছি, আমি শিখতেছি, তাই না? আচ্ছা, তাহলে ধরেন আমি দিলাম কালার, কি কালার দিব বলেন? হোয়াইট কালার দিলাম, আর কি দিতে পারি? আরেকটা কি বলছিলাম, আন্ডারলাইনটা সরাই দিব, তাই না? আন্ডারলাইনটা সরার জন্য দেখেন টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন দেখেন ওরা কি বলছে, ড্যাশড, ডটেড, ডাবল, লাইন থ্রো, নান। আমার কি দরকার? নান দিলাম, নান। এখন দেখেন চলে আসছে না জিনিসগুলা। এন্ড আমি ফন্টটাকে একটু বড় করতে পারি চাইলে, ফন্টটাকে একটু বড় করতে পারি, ফন্টের ওয়েটটা চেঞ্জ করতে পারি। তো ধরেন আমি ফন্টটাকে একটু বড় করি, ফন্টের ওয়েটটাকে একটু চেঞ্জ করি। ফন্টের ওয়েট ধরেন আমরা 400 বা 500 দিলাম। 400 হচ্ছে রেগুলার, 500 হচ্ছে একটু বড় আর কি, একটু মোটা হয়। হ্যাঁ, তো ধরেন 500 দিলাম, ফন্টটা একটু 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 মোটা মনে হইতেছে আমার কাছে আগের তুলনায়। আচ্ছা, এরপর এটা কি দিতে পারি? ফন্ট সাইজ, তাই তো? ফন্ট সাইজ আমি দিতে পারি কত? 24 পিক্সেল, বেশি বড় হয়ে যাবে সম্ভবত, বেশি বড় হয়ে গেছে। তাহলে আমরা কত দিতে পারি? 16 পিক্সেল স্ট্যান্ডার্ড বলতেছে, তাহলে 16 পিক্সেলই দিলাম। 16 পিক্সেল তো আছেই বাই ডিফল্ট, বাই ডিফল্ট 16ই আছে। হ্যাঁ, আচ্ছা, একটু বড় লাগে আর কি। ঠিক আছে, তাহলে 16ই থাক আপাতত, ঠিক আছে, আমরা পরবর্তীতে চাইলে বড় করতে পারবো। ওকে। অথবা ধরেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটু দেখতে পারি, আমরা একটু কনসোলে বা ইনস্পেক্ট করে দেখতে পারি যে কত দেওয়া যাইতে পারে, কত দিলে সুন্দর হয়। তা আমরা দেখেন সেটা করব কিভাবে, যে আমি তো কোডে যে বারবার চেঞ্জ করে আসা আমার জন্য একটু টাফ হয়ে যায়। তো তার চেয়ে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ইন্সপেক্টে এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম। এখন দেখেন আমি যা যা কোড লিখছি সব এখানে আছে, দেখছেন? দেখেন এই যে বডির মধ্যে যা কোড লিখছি আছে, হেডের মধ্যে যা যা লিখছি আছে, বডির মধ্যে আমার ট্যাগও আছে। দেখেন আমার এর মধ্যে এই যে ন্যাপ ট্যাগ আছে, দেখছেন? আছে না? তাহলে ন্যাপ ট্যাগে আসলাম, ন্যাপের মধ্যে আবার কি ছিল? ইউএল। ইউএল এর মধ্যে কি ছিল? এলআই, লিস্ট ছিল। তাহলে আমার মূলত লিস্টগুলোকেই তো দরকার নাকি? কিন্তু লিস্টের মধ্যে আবার একটা ট্যাগ ছিল, সেটা কি? অ্যাঙ্কর। অ্যাঙ্কর ট্যাগে আসলাম, দেখেন এই ডান পাশে উপরের দিকে, ডান পাশে দেখেন আমি অ্যাঙ্কর ট্যাগের যা যা স্টাইল দিছি স্টাইলগুলো দেখা যাচ্ছে, দেখছেন? তাহলে এখান থেকে আমি ফন্ট সাইজটা কত দিছিলাম? 16 দিছিলাম। ধরেন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আপার অ্যারোটা চাপতে থাকি, দেখেন আস্তে আস্তে বাড়তেছে কিন্তু, বাড়ে। এন্ড আমি ধরে ধরে দিতে পারি, এখানে কত বলছে? 20 পিক্সেল দিলে মোটামুটি সুন্দর লাগতেছে। তাহলে আমি ধরেন এটা 20 পিক্সেল এখানে দিলাম, কোডে তো চেঞ্জ করি নাই, করছি? তাহলে কোডে এসে এখন আবার আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে 16 পিক্সেলের জায়গায় আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, দিলাম, দেওয়ার পর সাইডে আসলাম, তাহলে এটা মোটামুটি দাঁড়াইলো আমার কিছু একটা। তো ডিসপ্লে ফ্লেক্স এর আরো কিছু প্রপার্টি আছে, এগুলো আমরা দেখবো নেক্সট দিন, আজকে আর দেখবো না। তো হ্যাঁ, গ্রিডটা গ্রিডটা আরেকটু পরে দেখবো, ঠিক আছে? গ্রিডটা আমরা মূলত ইউজ করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এবার আমাকে বলেন, আমাদের এখানে একটা ইমেজ আছে, তাই না? ইমেজ আছে কিনা? তো ইমেজটাকে আমরা একটু, জি, হোম ট্যাগ সিলেক্টেড রাখতে চান? আচ্ছা, তো ধরেন আমি এখানে সার্চ দেই যে আই ওয়ান্ট টু সিলেক্ট মাই হোম ট্যাব বাই ডিফল্ট, তাই না? আপনার যখনই কখনো কোনো কিছু মনে চাইবে যে আমার এই জিনিসটা প্রয়োজন, সাথে সাথে আমরা কি করব? গুগলে সার্চ করব অথবা চ্যাট জিপিটিকে সার্চ করব। সার্চিং এর মানসিকতা বাড়াইতে হবে। আমি এখানে আপনাকে মাত্র ক্লাস নিব 27টা, 27টা ক্লাসে আপনাকে আমি প্রো লেভেলের ফ্রন্ট এন্ড ডেভেলপার বানাইতে পারবো, বেসিক লেভেলের আপনাকে কিছু শিখাই দিতে পারবো, তাই না বলেন? এর বেশি কিছু পারবো?
27টা ক্লাসে কি সম্ভব? মাত্র 81 আওয়ার্স। 81 আওয়ার্সও তো আমরা ক্লাস নিব না। দেখো ওর মধ্যে থেকে 15 ঘন্টা বাদ চলে যাবে বিভিন্ন কারণে, এটা ওইটার কারণে বাদ চলে যাবে। যেমন আজকে প্রথম 1 ঘন্টা নাই, তাই না? এরকম আমাদের আপনাদের কাজ করতে দিব, ব্রেক দিব। তো এর মধ্যে থেকে যে সময়গুলো বাদ যাবে, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ডেভেলপার হইতে পারবো না। আমাদেরকে সবসময় করতে হবে, আমি আপনাদেরকে যেটা শিখাবো, আপনাদেরকে একটা রাস্তা দেখাই দিব যে আপনি কিভাবে জিনিসগুলোকে নিয়ে আসবেন, খুঁজে বের করবেন কোথা থেকে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করবেন আর কাজ করবেন। তাহলে ধরেন আমি এখানে সার্চ দিলাম, আই ওয়ান্ট টু সিলেক্ট মাই হোম ট্যাব বাই ডিফল্ট। এখানে কোনোটা গুগলে সার্চ দিলাম, তো ওরা আবার অন্য কিছু দেখাচ্ছে, ইন এইচটিএমএল কোড এরকম কিছু দিলাম। এখানে আসতে থাকুক, একই সাথে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। আপনি চ্যাট জিপিটি কিভাবে কত ফ্লুয়েন্টলি ইউজ করবেন। কি আসছে? খাবার দিয়ে গেছে? খাবার দিয়ে গেছে? খাবার আছে? হ্যাঁ, খাবারটা একটু নিয়ে নেন, একজন একটু উঠেন, কারণ ওটা খাবারটা গরম থাকে। মাই হোম ট্যাব ইন এইচটিএমএল বাই ডিফল্ট, সার্চ দিলাম। দেখেন ওরা একটা কোড দিয়ে দিচ্ছে, সুন্দর করে লিখে দিবে আপনাকে। দেখেন ওরা লিস্টের মধ্যে একটা ক্লাস দিছে, দেখছেন? ন্যাব আইটেম নামে। তা আমরা তো কোনো ক্লাস দেই নাই, দিছি ভাই? দেই নাই, অসুবিধা নাই, না দিলেও সমস্যা নাই। তো একটা কাজ করতে পারি, যে যেটার জন্য আমি সিলেক্টেড রাখতে শুরু হওয়ার জন্য একটা ক্লাস দিতে পারি, পারি কি না? বাকিগুলো আমার দরকার নাই। তো এরপরে ওরা একটা ক্লাস দিছে অ্যাক্টিভ নামে। তো ন্যাব আইটেম নামে কিছু একটা লিখছে। ন্যাব আইটেমের মধ্যে কি দিছে? ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা কি ইউজ করছিলাম? ডিসপ্লে, বলেন, ফ্লেক্স ইউজ করছিলাম। আচ্ছা, তারপরে একটা প্যাডিং দিছে, টেক্সট ডেকোরেশন নান কালার ব্ল্যাক। তার মানে এই জিনিসগুলো তো আমার দরকার নাই, আমার দরকার নিচের কোডটা, অ্যাক্টিভের কোডটা দরকার। এখানে ফন্ট ওয়েট দিয়ে দিছে বোল্ড, কালারটা চেঞ্জ করে দিয়ে দিছে ব্লু, আর বর্ডার বটম একটা বর্ডার দিয়ে দিছে। সিম্পল একটা কাজ করছে, তাই না? তো দেখেন আমি এখানে আসলাম, যেটাকে অ্যাক্টিভ রাখবো, তাহলে ওইটার মধ্যে লিস্টে আসি, একটা ক্লাস দিলাম, নাম দিলাম কি? অ্যাক্টিভ দিতে পারি। এখন আমি এখানে যদি আসি, ডট অ্যাক্টিভ, তাই তো? ডট কেন দিছি বলেন? ক্লাস ইউজ করছি। আচ্ছা, ডট অ্যাক্টিভ দিলাম। এরপরে কি কি করতে বলছে ওরা? ফন্টের ওয়েটটা কি করে দিছে? বোল্ড করে দিছে। তাহলে আমরা ধরেন এখানে বোল্ড দিয়ে দিলাম, অথবা 900 দিলেও হবে। আচ্ছা, তারপরে আর কি করছে বলেন? কালারটা চেঞ্জ করে দিছে। তো আমরা যেহেতু একটা, আমরা যে কালারটা দিছি ওই কালারটার মধ্যে কি কালার দিলে আমার কালারটা ফুটবে সেটা আগে চিন্তা করতে হবে। ধরেন আমি এই ব্লু ভায়োলেট এই কালারটা দিলাম, আর একটা বর্ডার দিছে, তাই তো? কোথায়? বটম। বর্ডারটা এভাবে দিছে যে ধরেন 2 পিক্সেল সলিড, বর্ডার একটা কালার দিছে। তো 2 এক্সপি হয়ে গেছে। 2 পিক্সেল বট সলিড, ধরেন যে কালারটা আমি ওখানে দিছি ওই কালারটাই আমার নিচে আন্ডারলাইন থাকে, তাহলে দেখতে একটু ভালো লাগবে, তাই না? অন্য কালার দিলে আবার দেখতে কেমন জানি দেখাবে। এটা দিলাম, দেওয়ার পর একটু সাইটে আসি, দেখছেন? কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই, কেন বলেন তো? জি, না না, কালারটা আমরা কোথায় ইউজ করছিলাম? বলেন বলেন, এটা কে বলতে পারবেন? হ্যাঁ, কালার ইউজ করছি অ্যাঙ্কর ট্যাগে। হ্যাঁ, আর এটাই এখানে ইউজ করতেছি কোনটা, কোথায় বলেন? অ্যাক্টিভের মধ্যে। তাহলে একটা কাজ করতে পারি, অ্যাক্টিভ ক্লাসটা আমরা লিস্ট থেকে উঠাই অ্যাঙ্করের মধ্যে বসাই দিই, তাহলেই তো হয়ে যায় নাকি? বলেন। আচ্ছা, তাহলে যাই, এইচটিএমএল এ গেলাম, ক্লাসটা সুন্দর করে উঠাইলাম, কারণ ওদের তো কোনো অ্যাঙ্কর ট্যাগ ছিল না। এরপর এটা আমরা এখানে বসায় দিলাম। এখন যদি আমরা একটু আসি, আসছে? বাকিগুলো তো আসবে না, আমরা তো একটাই রাখতে চাই। কোনটা সিলেক্টেড আছে সেটা রাখতে চাই না, প্রথমটা সিলেক্টেড। আমাদের বুঝতে পারবে যে, আমাকে আমার ইউজার দেখলে বুঝতে পারবে যে হোম সিলেক্টেড অবস্থায় আছে, তাই না? তো এটাকে আবার তো ডাইনামিক করতে হবে, যখন যেটা সিলেক্ট করব তখন সেটা আসবে, তাই না? এটা কিন্তু ডাইনামিক করতে হবে, সিলেক্টেড রাখলে তো হবে না।
যখন আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন তখন কি এটা সিলেক্টেড থাকবে না, অন্য আরেকটা সিলেক্টেড থাকবে, থাকবে কি না? তো এটাকে ডাইনামিক করা লাগবে না? করবো, সেগুলো আমরা করব যখন আমরা আরেকটু কমপ্লেক্স ডিজাইনে যাব, রিয়াক্টে চলে যাব, তখন দেখবেন যে এটা অটোমেটিক্যালি আপনার এই ছোট ছোট কাজগুলো করা লাগতেছে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য ছিল যে এখান থেকে এই ইমেজটাকে একটু বড় করা। ওটা ওটা সাইন আপ লগইন এখনই দেখাই দিব, দেখাই দিব। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখন কাজ হচ্ছে যে উনি বলছে যে সাইন আপ এবং লগ ইন এই দুইটাকে ডান পাশে নিয়ে যেতে। আচ্ছা, তাহলে আমাকে ধরেন আমি একটা ক্লাস দিছি এখানে কি ফ্লেক্স নামে, তাই তো? ফ্লেক্স নামে একটা ক্লাস দিছি। তো ফ্লেক্সের আরো দুইটা প্রপার্টি আছে, ফ্লেক্সের আরো দুইটা প্রপার্টি আছে। একটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আরেকটা হচ্ছে অ্যালাইন আইটেমস। আচ্ছা, আমাকে এখন বলেন জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস এই দুইটা কি জিনিস সেটা আমি বলতেছি। তার আগে আপনি আমাকে বলেন যে আমি সাইন আপ এবং লগ ইন এই দুইটা জিনিসকে সরায় নিয়ে ডান পাশে নিয়ে যাব, তাই তো? এটা কোন এক্সিসে নিয়ে যাচ্ছি আমি, এক্স এক্সিস না ওয়াই এক্সিস? হ্যাঁ, এক্স এক্সিস না? তাহলে জাস্টিফাই কন্টেন্ট আমার কাজ করবে এক্স এক্সিস বরাবর, কোথায়? আর অ্যালাইন আইটেমস কাজ করবে ওয়াই এক্সিস বরাবর। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু লিখি। আমার ফ্লেক্সটা যেখানে আছে ওখানে ডিসপ্লে ফ্লেক্সের নিচে আসলাম। কি দিব বলছিলাম? জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো প্রপার্টি আছে, সেন্টার আছে, এন্ড আছে, ফার্স্ট বেজ লাইন আছে, অনেক কিছু আছে। তা আমি চাইতেছি এদের মধ্যে একটা স্পেস দিব। কি দিব? স্পেস দিব। তাহলে আমি দিলাম স্পেস বিটুইন, দিলাম যে এদের মধ্যে একটু ভিতরে একটু স্পেস থাক। আচ্ছা, তো স্পেস বিটুইন যদি দেই তাহলে দেখেন এখন কি হয়, প্রত্যেকটা দূরে দূরে সরে গেছে। তো ভাই আমাদের উদ্দেশ্য তো এটা ছিল না, উদ্দেশ্য এটা ছিল, উদ্দেশ্য ছিল কি শুধু সাইন আপ আর লগ ইনকে নিয়ে যাব, তাই না? তাইলে দেখেন সেটা কিভাবে করতে পারি, সেটা কিভাবে করতে পারি দেখেন। আমরা এখানে জাস্টিফাই কথা না, পিছনে কথা বলেন না, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করছি কোন ক্লাসের মধ্যে? লিস্ট কন্টেইনার। তাহলে লিস্ট কন্টেইনারটা কোথায় আছে সেটা আগে একটু দেখি। ইউএল এর মধ্যে আছে, তাই না? আপনি চিন্তা করেন যে একটা আনঅর্ডার্ড লিস্টের মধ্যেই যদি এক সবগুলা জিনিস থাকে তাহলে আমি স্পেস বিটুইন দিলে তো সবাই আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি সাইন আপ আর লগ ইনকে বের করে নিলাম এখান থেকে, করলাম, করে আমি নিচে আরেকটা ইউএল ট্যাগ ইউজ করব। কি ট্যাগ বলেন না? ইউএল ট্যাগ। হ্যাঁ, আলাদা আইডি বা ক্লাস, আলাদা আইডি বা ক্লাস নিতে গেলে আপনি এটা ট্রাই করবেন নেওয়া যায় কিনা। আমার মনে হয় যে যাবে না, কারণ আমি, হ্যাঁ একটা, হ্যাঁ এটা করতে পারতাম যে আমরা ধরেন এইটা একটা, শোনেন আমাদের, আমি বলি একটু না 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 আমি বলি, জি বুঝি নাই। আচ্ছা, বেসিক জিনিসটা আমি বলি এবার একটু, সেটা হচ্ছে যে, হ্যাঁ যান, বেসিক জিনিসটা আমি বলি সেটা হচ্ছে যে আমাকে, আমার এখানে প্যারেন্ট ট্যাগ কোনটা? আনঅর্ডার লিস্ট, তাই তো? তাহলে আমার কথা হচ্ছে যে আমার ডিসপ্লে ফ্লেক্স বা ফ্লেক্সিবল করতে হলে আমাকে সবসময় কাকে ধরতে হবে? প্যারেন্ট ট্যাগকে ধরতে হবে। তাহলে আমার প্যারেন্ট যদি করতে হয় তাহলে এখানে আমি দুইটা আলাদা আলাদা প্যারেন্ট তৈরি করছি, ভালো করে দেখেন। এই লিস্টের জন্য একটা প্যারেন্ট, এই লিস্টের জন্য একটা প্যারেন্ট, তাহলে দুইটা চাইল্ড আলাদা হয়ে গেছে না? এখন আমি আলাদা করতে পারবো কি, দুইটা প্যারেন্টকে যদি দুই দিকে দিয়ে দেই তাহলেই তো জিনিসটা হয়ে গেল। কিন্তু আপনি যখন একটা প্যারেন্টের মধ্যে রেখে আরেকটাকে চাইতে যাবেন তখন কি আপনার কমপ্লেক্স হয়ে যাচ্ছে না ডাটাটা? বুঝতে পারছি? এই জন্য আমি কি করছি, দুইটা আলাদা আলাদা প্যারেন্ট তৈরি করছি। ক্লিয়ার? এখন এই লিস্ট কন্টেইনারের মধ্যে ধরেন যেটা আছে সেটা আমি এই ক্লাসটা এখানে বসায় দিলাম, দিতে পারি। তাহলে কি এর যে স্টাইলগুলো আছে সেটা এটাও পেয়ে যাবে। যদি আমি এখন আসি, আসছি কিন্তু, কিন্তু একটা ঘটনা হয়েছে। কি ঘটনা বলেন? আলাদা আলাদা হয়েছে কিন্তু উপরে নিচে চলে আসছে। কারণ কি, এই দুইজনের যে প্যারেন্ট, এরা দুইজন কি ব্লক এলিমেন্ট না? উপরেরটা একটা আনঅর্ডার্ড লিস্ট, নিচেরটা একটা আনঅর্ডার্ড লিস্ট, তাহলে দুইটাই তো ব্লক এলিমেন্ট, তাই কি না? তাহলে এদের যে প্যারেন্ট আছে তাকেও আমাকে কি করতে হবে? না না, বুঝাই, আমি বুঝাই, দেখেন দেখেন সহজ জিনিস। এখানে একটা ইউএল নিছি, তাই তো? এই ইউএলটা উপরে আসতেছে, এই ইউএলটা নিচে আসতেছে, তাই না? কেন আসতেছে? কারণ এই আনঅর্ডার্ড লিস্ট তো ব্লক এলিমেন্ট। তাহলে এদেরকে পাশাপাশি আনতে হলে আমরা কি করতে পারি, এদের যে প্যারেন্ট আছে
সেই প্যারেন্টের মধ্যে যে যদি আমি একটা ক্লাস দিয়ে দেই, অথবা ন্যাপ নামে আমার কিন্তু একটা অলরেডি এলিমেন্ট নেওয়া আছে না? এইখানে যদি আমি এসে ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেই, এখন দেখেন আসছে পাশাপাশি, বলেন বুঝেন নাই মনে হয়, বুঝছেন? তাহলে এখন পাশাপাশি আসছে, ঠিক আছে, দূরে দূরে তো যায় নাই, সাইডে তো যায় নাই। তো সাইডে নেওয়ার জন্য আমাদের কি কি করতে হয়? জাস্টিফাই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, যেটাকে আমরা কি করে দিব, স্পেস বিটুইন করে দিলাম। এখন আমি যদি একটু সাইডে আসি, বুঝতে পারছি? এই সেম কাজটা আপনি নিজের মতো করেও করতে পারবেন, আপনি করতে পারবেন না এমন না, আমি যেভাবে দেখাইলাম এর বাইরেও আপনি করতে পারবেন চাইলে, পারবেন কিনা? কোড তো যে যার মতো ইচ্ছা করতে পারে, একই প্রবলেম, একই, সবাই কি একই রকম ভাবে সলভ করে বলেন? করে না তো। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমি আরেকবার একটু বলি, আমার এখানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করছি, এখানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করছি, তাহলে দুইটা আনঅর্ডার লিস্টই তো কি অবস্থায় আছে বলেন, ব্লক এলিমেন্ট। এবার এই দুইটা আনঅর্ডার লিস্টের একটা প্যারেন্ট ট্যাগ আছে, সেটা কি, ন্যাভ ট্যাগ। তা ওই ন্যাভ ট্যাগটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, তাহলেই তো আমার দুইটা পাশাপাশি চলে আসবে। বুঝতে পারছি? বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার উদ্দেশ্য ছিল যে এই ছবিটাকে একটু সাইজ করা। তাহলে ছবিটাকে সাইজ করতে হলে ছবির উপর একটা স্পেস নিচ্ছে, কেন নিচ্ছে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, যে ছবির উপরে কেন জায়গা নিচ্ছে। তাহলে আসেন আমরা একটু দেখি। এই যে ইমেজটাকে আমরা ধরলাম, ধরার পরে মার্জিন জিরো, প্যাডিং জিরো, সবকিছু দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। তা আমরা ইমেজটাকে একটু উইথটা বাড়ায় দিই। আসেন ইমেজের উইথটা বাড়ায় দিই। তাহলে আমাদের এখানে একটা ইমেজ নামে ট্যাগ ছিল, ধরেন আমরা এখানে এখন ইন্টারনাল স্টাইল, ইনলাইন স্টাইল ইউজ করবো। কি স্টাইল? ইনলাইন স্টাইল। তাহলে ইনলাইন স্টাইল যদি দিতে চাই, তাহলে ইমেজ ট্যাগের মধ্যে স্টাইল নামে যেটা ইউজ করছি, এটা কি বলেন তো, একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি করব, উইথটা কি করে দিব বলেন, 100% দিয়ে দিলাম, উইথটা 100% দিলাম, ওকে। আচ্ছা, উইথটা 100% দেওয়ার পর আমি যদি একটু সাইডটাতে আসি, আসছে? বাকি অংশটুকু আসতেছে না কেন বলতে পারবেন? ইমেজটাই এরকম, মানে ওই যে ইমেজের আমরা একটা ইয়ে নিয়ে আসা হচ্ছে, পিছন থেকে ব্যাকগ্রাউন্ড কালার এটা রিমুভ করছিলাম না, তার মানে ইমেজের সাইজটা এরকম, আমরা ইমেজটাকে ক্রপ করতে হবে। ক্রপ করলে তাহলে আমাদের জিনিসটা পুরোপুরি চলে আসবে। বুঝতে পারছি? তাহলে ধরেন এই ইমেজটা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো ইমেজ নেই, যেটাতে এরকম কোনো কিছু নাই, সেরকম কোনো একটা ইমেজ যদি আমরা পাই জায়গাটাতে, এখানে পাইলাম না, তাহলে আমরা আনস্প্ল্যাশে যদি একটু যাই, ধরেন আমি দিলাম এটা একটা ক্যামেরা ছবি, আমরা নিয়ে আসি ক্যামেরা। এই ক্যামেরার ছবিটাই ধরেন আমার মূল ইমেজ থাকবে, হ্যাঁ। ভিতরে আবার ওরা এই যে আনস্প্ল্যাশ লেখাটা আসতেছে, এটা সম্ভবত প্রিমিয়াম আর কি, তাই না? এই যে এটা প্রিমিয়াম না, তাহলে এটা আমরা নিয়ে ওপেন ইমেজিনের নিউ ট্যাবে গেলাম, এই জায়গা থেকে ইমেজটাকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম। নেওয়ার পর ইমেজটা আমরা ডাউনলোড করছিলাম আগেরবার, এবার আর ডাউনলোড করলাম না, এখানে ডিরেক্টলি লিঙ্কটা বসাইলাম, ওকে। আচ্ছা, লিঙ্কটা বসাইলাম, উইথ 100% আছে, অসুবিধা নাই। আমি একটু সাইডটাতে আসি, দেখেন এখন আসছে না সুন্দর? কিন্তু ইমেজটা অনেক বড়, হাইটটা দেখছেন ইমেজের, হাইটটা অনেক বেশি না? তা আমি চাইতেছি হাইটটা আর একটু কমায় যাক, আর একটু কমে হাইটটা মনে করেন মাঝামাঝি আসুক, পুরো ইমেজের হাইটটা মাঝামাঝি, মাঝ বরাবর আসুক। তো ধরেন আমরা হাইটটাকে একটু চেঞ্জ করে আসি, তো এখানে একটা ক্লাস দিব হাইট নামে, সরি ক্লাস তো না, প্রপার্টি। হাইট দিলাম, হাইট আমি বলে দিতে পারি যে তুমি হতে পারো যে 70 পিক্সেল বা এরকম কিছু একটা বলে দিতে পারি। তা আমরা একটু সুন্দর করে দিব আরেকটু, দেখেন ভিউ হাইট নামে একটা জিনিস আছে, ভিউ হাইট, ভিএইচ। তা আমরা এখান থেকে একটু দেখি আগে, তারপরে কাজ করি। ধরেন আমরা দিলাম 100 ভিএইচ, ভিএইচ এর সর্বোচ্চ মান আমরা 100 পর্যন্ত দিতে পারি। 100 ভিএইচ বলতে বোঝায় আপনার স্ক্রিনের সমস্ত জায়গাটা জুড়ে থাকবে, কোনো স্ক্রল বার আসবে না। তো দেখেন 100 ভিএইচ দিলাম, দেওয়ার পরে দেখেন, তারপরেও আমার একটু স্ক্রল বার আসতেছে, কিসের কারণে? এই উপরের হেডারটার কারণে, তাই তো? উপরের হেডারটার কারণে আমার একটু স্ক্রল বার আসতেছে। তো ধরেন আমি 100 থেকে কমায় কত দিতে পারি, তাহলে একটু ধরেন আমি দিলাম 60 ভিএইচ, দিতে পারি না? পারি। 60 ভিএইচ যদি দেই, আসলাম, দেখছেন এখন কিন্তু আবার বেশি কম্প্রেসড হয়ে গেছে ইমেজটা। তা আপনি এটাকে চাইলে কি করতে পারেন, ওই যে ইন্সপেক্ট করতে পারেন, ইন্সপেক্ট করে এই জায়গা থেকে দেখেন স্টাইলটা দেওয়া আছে 60 ভিএইচ, আপনি এটাকে আস্তে 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 একটু একটু করে বাড়ান,
ওই যে বাড়তেছে, দেখছেন? বাড়তেছে না? তো ধরেন আপনি এখান থেকে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে ভালো হবে। এখন দেখেন 109 ভিএইচ হয়ে গেছে। এত তো আমার দরকার নাই। এই যে দেখেন কত, 68 ভিএইচটা আমার মোটামুটি পারফেক্ট না? পারফেক্ট। যদি এখন আমরা একটু সাইটে আসি, একটু দেখি, এই মোটামুটি চলে আর কি, তাই কিনা? এখান থেকে আপনি আরেকটু বাড়াইলে আরেকটু বড় হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন কোনো ইমেজ আমরা লিঙ্ক নিয়ে এসে বসাইতে পারবো, আবার ডাউনলোড করে এনেও বসাইতে পারবো, পারবো কি না? ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক।